গুড ইভিনিং স্টুডেন্টস, আশা করি সকলে জয়েন করেছো। আমি আজকে তোমাদের ইংলিশ ক্লাস করাবো, জানো তোমরা সেটা। তো আমার আগের বারের স্লাইডের মতো আগের সপ্তাহে যে স্লাইড আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সেরকমই আজকের স্লাইডেও প্রথমে একজনকে আমরা দেখতে পাচ্ছি। আজকেও একবার দেখে নেব তোমাদের মধ্যে কেউ কি একে চেনেন, চেনো তোমরা, একে চেনো তোমরা? যদি চেনো তাহলে নামটা একটু টাইপ করবে, তাহলে বুঝতে পারবো যে আমার কথা শুনতে পাচ্ছ। একদম, ব্রুস লি, ঠিক। এবার সবাই বলবে যে ইংরেজি পড়াতে এসছেন স্যার, ব্রুস লিকে কেন নিয়ে আসছেন? আসলে ব্রুস লিকে আমরা ঠিক আনতে চাইনি, বা ওনার পছন্দের বিষয়টাও আমরা নিয়ে আলোচনা করতে আসিনি। আমরা যেটা এই ব্রুস লির এই ছবিটা থেকে নেবো সেটা হচ্ছে ওনার ওই কোটটা, যেখানে উনি কি বলছেন যে আই ফিয়ার নট দ্য ম্যান হু হ্যাজ প্র্যাকটিসড 10,000 kicks once, but I fear the man who has practiced one kick 10,000 times. আমি সেই লোকটাকে ভয় করি না যে 10,000 কিক প্র্যাকটিস করেছে, কিন্তু আমি সেই লোকটাকে ভয় করি যে কিনা একটা কিক 10,000 বার প্র্যাকটিস করেছে। তার মানে কি? তার মানে কি ব্রুস লি এটাই বলতে চাইছেন যে যে কোনো একটা কাজ বারবার বারবার অনুশীলন করে, প্র্যাকটিস করে এবং সম্পূর্ণ ডেডিকেশন দিয়ে দেয় সেই কাজটার জন্য, সেই কাজটা তার এতটাই উন্নত লেভেলে এসে পৌঁছে যায় যে তার সেই কাজটা একদম পারফেক্ট, নিখুঁত হয় এবং সেটাকে ব্রুস লি ভয় পায়। মানে এখানে তার অবশ্যই ক্যারাটে চপের কথা বলছে বা কিকের কথা বলছে, যেটা ব্রুস লি মার্শাল আর্ট বা কুংফু যেটাকে বলা হয়, সেইখানে ব্রুস লি এই কথাটা বলেছে। কিন্তু এই কথাটা তো বাস্তবে সব জায়গায় প্রযোজ্য, যে আমরা কোনো জিনিস যদি বারবার প্র্যাকটিস করি, প্র্যাকটিস কি করে আমাদেরকে পারফেক্ট করে দেয়, একদম সেই জিনিসটা নিখুঁতভাবে যাতে আমরা করতে পারি সেই জায়গায় আমরা পৌঁছে যাই। তো এই প্রসঙ্গে একটা ছোট গল্প আমি তোমাদের মনে করাবো, তোমরা সবই জানো এবং এই গল্পটা তোমরা হয়তো অনেকেই পড়েছো বা এমনি শুনেছো। একলব্যের গল্প। একলব্য যেটাকে আমরা মহাভারতের একটা অংশ বলতে পারি, যে দ্রোণাচার্যের শিষ্যত্ব গ্রহণ করতে চেয়েছিল। একলব্য কি চেয়েছিল? যে দ্রোণাচার্য ওনাকে শিক্ষাদান করুন, অস্ত্র শিক্ষা, ধনুর্বিদ্যা। মানে দ্রোণাচার্য হচ্ছে পাণ্ডবদের গুরুদেব ছিলেন, অস্ত্রগুরু বা গুরুদেব, মানে আমরা এখনকার যেটা বলি শিক্ষক। তো তিনি কি শেখাতেন? তিনি শেখাতেন অস্ত্রবিদ্যা। তা দ্রোণাচার্যের সব থেকে প্রিয় এবং সেরা ছাত্র কে ছিল? কেউ একটু কমেন্ট করবে, কেউ চ্যাট বক্সে লিখবে, কে ছিল দ্রোণাচার্যের প্রিয় শিষ্য এবং তাকেই সেরা শিষ্য বলা হতো? অর্জুন, ঠিক। পঞ্চ পাণ্ডবের মধ্যে অর্জুন ছিল দ্রোণাচার্যের সেরা শিষ্য এবং যে কিনা খুব সুন্দর ধনুর্বিদ্যাটা শিখেছিল। এবার যখন একলব্য এলো দ্রোণাচার্যের কাছে, এসে বললো যে আমাকে আপনার শিষ্য মানে হিসেবে গ্রহণ করুন, তখন দ্রোণাচার্য কিন্তু তার কাস্ট দেখেছিলেন, যে যেহেতু নিচু সম্প্রদায়ের একটা বালক বা সম্ভবত ভিল ছিল, তো তাকে কিন্তু তিনি শিষ্য হিসেবে গ্রহণ করেননি। তখন সে কি করেছিল? সে দ্রোণাচার্যের একটা মাটির মূর্তি তৈরি করে তার সামনে দাঁড়িয়ে নিজে নিজে কিন্তু বারবার অভ্যাস করতো তীর ধনুক নিয়ে, এবং শেষ পর্যন্ত সে এত সুন্দর ধনুর্বিদ্যায় পারদর্শী হয়ে উঠেছিল যে দ্রোণাচার্য পর্যন্ত তার মানে ধনুর্বিদ্যা দেখে অবাক হয়ে যান। এবং শেষ পর্যন্ত গল্পটা তোমরা জানো, তার ধনুর্বিদ্যা দেখে তাকে জিজ্ঞেস করা হয় যে তোমার গুরু কে? সে বলে দ্রোণাচার্য। দ্রোণাচার্য বলে যে না, আমি তো তোমার গুরু নয়। কিন্তু ও তখন বলে আমি আপনাকে গুরুদেব মেনে নিয়েছিলাম। শেষ পর্যন্ত তার থাম মানে বুড়ো আঙুলটা, হাতের বুড়ো আঙুলটা কেটে নেওয়া হয় কি গুরু দক্ষিণা হিসেবে, যাতে অর্জুনের থেকে বড় সে ধনুর্বিদ না হয়ে যায়। তো গল্পটা বলার একটাই উদ্দেশ্য, যে দ্রোণাচার্য একজন শিক্ষক ছিলেন, তিনি শিক্ষাদান, শিক্ষক কিন্তু সরাসরি শিক্ষাদান করতেন পাণ্ডব, অর্জুন বা আরো তাদের যে চার ভাই তাদেরকে। কিন্তু এই একলব্য কিন্তু শুধু দ্রোণাচার্যকে শিক্ষক হিসেবে মন থেকে মেনে নিয়ে নিজের চেষ্টায় বারবার চেষ্টা করে কিন্তু অর্জুনের থেকেও ভালো ধনুর্বিদ হয়ে গেছিল। তাহলে আমাদের উদ্দেশ্যটা কি? আমি এই কথাগুলো বললাম, আমাদের উদ্দেশ্য বলতে আমি আমার কথাটাই বলবো বা আমাদের মাইসের সমস্ত টিচারদের কথাই বলবো, যে আমরা কিন্তু তোমাদের সবকিছু হাতে ধরে তো করিয়ে দেওয়া সম্ভব নয়, কিন্তু আমরা যদি
তোমাদেরকে সাহায্য করতে পারি, তোমরা যদি আমাদের কথা মেনে চলো, সমস্ত কিছু মেনে চলো এবং আমরা যেভাবে বলছি সেভাবে চলো, তাহলে অবশ্যই একদিন এমন সময় আসবে যেদিন তোমরা তোমাদের লক্ষ্যে অবশ্যই পৌঁছবে। তো আজকে শুরু করছি আমাদের ইংলিশ ক্লাস। বেশি কথা না বলে আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। দেখো এই স্লাইডে আমি সিরিয়াল লিখে এবং ডান দিকে দেখো ইয়ার প্রাইমারি টেটের 3টে কোশ্চেন তুলে দিয়েছি। 78 এর কোশ্চেনটা কি আছে, 2023-এ যেটা এসেছিল প্রাইমারি টেটের, মানে পুরোটা তো ধরো দেয় না, একটা কোশ্চেন তোলার সময় ডট ডট দিয়েছে, মানে ওর আগে কিছু ছিল। তারপরে কি বলছে, উলফ স্নিকিং অ্যামংস দ্য ফ্লক। ফ্লক কি, আমরা ফ্লক জানি কি জিনিস, তো এটা কোন নাউন, হেয়ার ফ্লক ইজ এ অবলিক অ্যান, কোন নাউন হবে, কমন নাউন না কালেকটিভ নাউন না প্রপার নাউন না অ্যাবস্ট্রাক্ট নাউন। আগের দিন তোমাদের পড়িয়েছিলাম, বেশ তোমরা আনসার দেওয়া শুরু করেছো, খুবই ভালো লাগলো দেখে। আমি তোমাদের আগের দিন কিন্তু পুরোটা একটু রিভাইজ করেছিলাম যে গ্রামারে আমরা প্রথম থেকে কি কি শিখেছি বা চর্চা করা উচিত আমাদের, যে হয়তো অনেকে চর্চার মধ্যে আমরা নেই, কেউ কেউ হয়তো চর্চা করিও। তো দেখো এই কোশ্চেনে কিন্তু প্রাইমারি বলো আপার প্রাইমারি বলো যেখানেই বলো, বিভিন্ন চাকরির পরীক্ষাগুলোতে কিন্তু এই জিনিসগুলো আসে। মানে অনেকে হয়তো বলবে স্যার সেই বেসিক বাচ্চাদের গ্রামার শেখাচ্ছেন বা পড়াচ্ছেন, এগুলো তো আমরা জানি, কিন্তু এখান থেকেও যে কোশ্চেন আসে সেটা তোমাদেরকে বোঝানোর জন্য এইগুলো আমি আজকে প্রথমেই তুলে দিয়েছি। অ্যান্সারটা তোমরা ঠিকই দিয়েছো, অ্যান্সারটা হচ্ছে বি, কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কেন না, এক গুচ্ছকে বোঝাচ্ছে, একসঙ্গে অনেকগুলোকে বলছে। মানে ফ্লক মানে হচ্ছে একদল নেকড়ে, তাহলে এইখানটা গুচ্ছ বা একটা অনেকগুলোকে একসাথে কালেকশন বোঝাচ্ছে, সেজন্য কালেকটিভ নাউন। খুব সহজ প্রশ্ন এসেছিল, যারা আমরা পরীক্ষা দিয়েছি তারা পেরেছি, এবং আবারও আমরা যদি চর্চার মধ্যে থাকি সেগুলো সবই আমরা ভবিষ্যতেও পারবো। তারপরে দেখো ওই 23-এরই আরেকটা কোশ্চেন আমি তুলে দিচ্ছি, 83, এটার আনসার কি হবে, ইংলিশ হ্যাজ ড্যাশ কনসোনেন্ট সাউন্ডস, কতগুলো কনসোনেন্ট সাউন্ডস আছে। আগের দিন তোমাদের যখন আমি পড়াচ্ছিলাম ভাওয়েল কনসোনেন্ট, তখন কিন্তু আমি বলেছিলাম সাউন্ড বা ধ্বনির কথা, ঠিক আছে, সাউন্ড বা ধ্বনির কথা বলেছিলাম, কিন্তু আমার যতদূর মনে পড়ছে আমি কিন্তু তোমাদেরকে পুরো অত বিস্তৃত আলোচনায় যাইনি, আমি পুরোপুরি বলে দিইনি। তো আমরা মূলত যদি সব পড়তে যাই, কেচে গন্ডুস করতে যাই, তাহলে অনেক কিছু চলে যেতে হবে। আচ্ছা তোমরা আনসার দিচ্ছ আমি দেখছি, এ 83, বি, সি, যে যার মতো দিয়েছো। আচ্ছা আমি এ প্রসঙ্গে বলে দিই, ইংলিশে যে সাউন্ড গুলো আছে, ফোনিক্স বলা হয় যেটাকে, মানে উচ্চারণগুলো, সেগুলো মোট 44টা আছে। দাঁড়াও আমি পরের স্লাইডে গেলে তোমরা দেখতে পাবে। এই দেখো এখানে আমি আবার আগের স্লাইড গুলো যাবো তোমাদের বোঝানোর জন্য, এখানে চলে এলাম। দেখো ভাওয়েল সাউন্ড আছে, সাউন্ডস আছে 20টা, 20, এবং কনসোনেন্ট আছে 24, মোট আছে 44, মানে 44টা। এই কটাকে যোগ করলে কত হচ্ছে, 44 হচ্ছে। তো মোট 44টা সাউন্ড রয়েছে। সেই সাউন্ড গুলো কি না ফোনিক্স বলে একসাথে, এবং তোমার এই 44টার মধ্যে 20টা হলো ভাওয়েল সাউন্ড এবং স্বরধ্বনি, যেটা বাংলায় তোমরা বলো স্বরধ্বনি, এবং 24টা হলো ব্যঞ্জন ধ্বনি বা কনসোনেন্ট সাউন্ড। তাহলে অ্যান্সার কোনটা হবে, 83 অ্যান্সার কোনটা হবে বলো, কনসোনেন্ট সাউন্ড কটা আছে, 24টা। অর্থাৎ আমরা যদি আগের স্লাইডে চলে যাই, আমাদের সঠিক অ্যান্সার হবে কোনটা না 24টা, এইটা হবে সঠিক অ্যান্সার, তাই তো একদম। আর আগেরটা আমি অ্যান্সারটা মার্ক করিনি, ঠিক আছে। এবার বলছে, আচ্ছা ভাওয়েল কনসোনেন্ট সাউন্ড একটু বলে দিই এই প্রসঙ্গে, কারণ আলোচনা যতক্ষণ হলো আমি ওই স্লাইডেই চলে যাচ্ছি। দেখো ভাওয়েল সাউন্ডস কোনগুলোকে বলছে, ভাওয়েল সাউন্ডস আর মেড উইথ অ্যান ওপেন ভোকাল ট্র্যাক্ট অ্যালাউইং এয়ার টু ফ্লো ফ্রিলি, মানে আমাদের শ্বাসবায়ু, মানে ভেতর থেকে ফুসফুস থেকে, আমি বলেছিলাম আগের দিন যে বায়ুটা বেরিয়ে আসে, সেটাই কিন্তু আমাদের বাকযন্ত্রের বিভিন্নভাবে সাউন্ড তৈরি করে, আওয়াজ তৈরি করে, ধ্বনি তৈরি করে, যাই বল। তো এটা যখন ফ্রিলি বেরোতে পারে তখন সেটা হচ্ছে ভাওয়েল সাউন্ড। কি রকম বলছে সেটাকে, আবার ভাওয়েল সাউন্ডটাকে দুভাগে ভাগ করছে, হ্যাঁ, মনোপথংস আর ডিপথংস, ঠিক আছে, আমি আগের দিন বলেছিলাম। আর কনসোনেন্ট সাউন্ড কি বলছে, এটা হচ্ছে দেখো আর প্রডিউসড বাই অবস্ট্রাক্টিং দ্য এয়ার ফ্লো। অবস্ট্রাক্ট মানে কি, অবস্ট্রাক্ট মানে, অবস্ট্রাক্ট মানে হলো বাধা দেয়া, বাধা দেয়া, যখন বাধাপ্রাপ্ত হয়, শ্বাসবায়ু যখন আমাদের বাধাপ্রাপ্ত হচ্ছে, তখন কি হয় না আমাদের বিভিন্ন যে বাকযন্ত্রের মধ্যে অংশগুলো রয়েছে, সেখানে শ্বাসবায়ুটা বাধা পাওয়ার ফলে কি বলছে, আমাদের বাকযন্ত্রের অংশগুলো নিচে লিখে দিয়েছে দেখো, লিপস, টিথ, টাং, মানে আমাদের ওষ্ঠ, যেটাকে
জিভ, সরি ঠোঁট বলছি, জিভ আছে, দাঁত আছে, এগুলোতে বাধা পেয়ে যখন উচ্চারিত হয় তখন সেটা হয়ে যায় কনসোনেন্ট সাউন্ড। এটা আছে 24টা, তাহলে মোট হয়ে গেল 44টা। তাহলে আমাদের আনসারটা ওখানটা আজকে আমরা জেনে গেলাম, এবং আগেও হয়তো আমরা অনেকেই জানতাম। তাহলে এটা অ্যান্সার হলো 24টা রয়েছে কনসোনেন্ট সাউন্ড। তারপরে 67 নম্বরে দেখো ডিলিউজড, ঠিক আছে, অ্যাজ গিভেন ইন দ্য প্যাসেজ ইজ এ অর অ্যান। এবার এই প্রসঙ্গে বলি, তোমরা তো জানো যে একটা প্যাসেজ থাকে। হ্যাঁ, আনসার আনসার তোমরা দিচ্ছ, ঠিক আছে, ভালো কথা। আমি যেটা বলছি একবার একটু মন দিয়ে শুনে নাও, তারপরে আমি বলছি। 2023 প্রাইমারি টেটে একটা প্যাসেজ তুলে দিয়েছিল, যেটা ছিল অ্যান ল হুইলার এবং অ্যাডাম স্মিথের একটা কনভারসেশন, কথোপকথন। মানে একজন অ্যাডাম স্মিথ হচ্ছেন একজন রিপোর্টার, নিউজ পেপার রিপোর্টার, যিনি কিনা কি করছিলেন না অ্যান ল হুইলারের ইন্টারভিউ নিচ্ছিলেন। কারণ কি? কারণ অ্যান ল হুইলার মানে কিছু কয়েকদিনের মধ্যেই, মানে এই যেদিন ইন্টারভিউ নিচ্ছেন সেই সময় তিনি নোবেল পেয়েছিলেন। নোবেলটা কিসে পেয়েছিলেন না তিনি পেয়েছিলেন ফিজিক্সে। তিনি একজন ফিজিসিস্ট ছিলেন এবং তিনি ফিজিক্সে নোবেল পেয়েছিলেন। তাহলে নোবেল পেলে একটা একটা যে কেউ, একটা বিজ্ঞানী বলো বা যেই বলো, যখন নোবেল পাচ্ছে তার মধ্যে একটা আনন্দ থাকে, অতিরিক্ত আনন্দ, মানে ভাষায় প্রকাশ করা যেটা কঠিন। তো সেই আনন্দ ঘন মুহূর্তে যখন তার ইন্টারভিউ নেওয়া হচ্ছে, তখন তিনি কিছু কিছু কথা বলেছিলেন, এই অ্যাডাম স্মিথ কিছু কথা বলেছিল। তো তার ওখান থেকেই এই ডিলিউজ এই কথাটা প্যাসেজে আমরা দেখতে পাই। ডিলিউজটা কি না, ডিলিউজের এটা হচ্ছে পাস্ট ফর্ম, এটা একটা ভার্ব। ডিলিউজের বাংলা মানে হচ্ছে মানে তুমি যদি ডিকশনারি মিনিং বলো তাহলে প্লাবিত হয়ে যাওয়া, মানে কোনো কিছুতে আমরা বলি না আনন্দে ভেসে যাচ্ছি, প্লাবিত হয়ে যাওয়া, অভিভূত হয়ে যাওয়া। তো সেই হিসেবে তিনি যখন এই প্যাসেজে ডিলিউজ শব্দটা ব্যবহার হয়েছে তখন সেটা একটা ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। যারা এটা ভার্ব অ্যান্সার বললে একদম ঠিক বলেছো। তাহলে আমি এটা আজকের এইগুলোর উদ্দেশ্য কি, এগুলো একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমি তোমাদের এইটাই মনে করাতে চাইলাম যে প্রাইমারিতে আমি দেখালাম স্যাম্পল হিসেবে, প্রাইমারি বলো আপার প্রাইমারি বলো যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই সমস্ত সহজ কোশ্চেনও আসে। অনেকে হয়তো বলবে স্যার একদম ছোটদের গ্রামার আমাদেরকে পড়াচ্ছেন, ছোটদের গ্রামার পড়ে কি করব, কিন্তু এই কারণেই আমরা পড়বো। ঠিক আছে, আমরা এই তিনটে দিয়ে শুরু করলাম, নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। নেক্সট স্লাইডে গেলে আমরা কি দেখতে পাবো, সেই আমরা আগের দিনের টপিকে আরেকবার ঢুকবো। হয়তো অনেকে বলবে স্যার এই টপিক তো আলোচনা হয়েছে, আবার কেন স্যার? দেখো, নাউন আমরা পার্টস অফ স্পিচ পড়েছিলাম, 8টা পার্টস অফ স্পিচ ছিল, তার মধ্যে নাউন ছিল প্রথমে। নাউনকে আমরা কি বলেছিলাম, নাউন 5 রকম, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার প্রতিটা নাউন সম্বন্ধে অল্প বিস্তার আলোচনা করেছিলাম। এইবার আমরা এইভাবে একটু ভাববো যে নাউনকে মূলত দুটো ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে কংক্রিট, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। আগের দিন অ্যাবস্ট্রাক্টের একটা ভালো বাংলা তোমাদের মধ্যে একজন বলেছিল, কি বলেছিল, আছো সে? বিমূর্ত। তো মূর্ত আর বিমূর্ত, কংক্রিট আর অ্যাবস্ট্রাক্ট, মূর্ত আর বিমূর্ত, বাংলা টার্মগুলো একটু মানে আমার ধরো বুঝতেই পারছো আমি ইংরেজিতে বলে বলেই অভ্যস্ত। যদিও আমি মানে ইংলিশে কথা বলি এমনটা নয়, বা তোমাদের মতোই বাঙালি, পিওর নিখাত বাঙালি, একদম মাছে ভাতে বাঙালি, তবুও বাংলাগুলো এইগুলোর বাংলাগুলো ঠিক সবসময় মনে পড়ে না, তো এটা স্বীকার করে নেওয়াই ভালো। কংক্রিট আর অ্যাবস্ট্রাক্ট এই দুটো ভাগ, মূর্ত আর বিমূর্ত, যেটা তোমরাই বলে দিয়েছিলে আগের দিন, খুব ভালো লেগেছিল আমার। তো কংক্রিটকে আমরা কি করেছিলাম, ওই যে 5টা ভাগ বলেছিলাম, অ্যাবস্ট্রাক্ট তো সেই 5টা ভাগের মধ্যে একটা, তাহলে বাকি 4টাকে আমরা বলছি কংক্রিট, মূর্ত, যেটাকে বাস্তবে আমরা দেখতে পাই। সেটা আবার তাহলে কোন কোন নাউন হচ্ছে, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, এই কটা। এর মধ্যে কমন নাউন যেগুলো, সেগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল এই দুভাগে ভাগ করা হচ্ছে। কেন? কারণ প্রপার নাউন মানে তো আমরা কি জানি, যে নির্দিষ্ট করে পার্টিকুলারলি, ধরো দা সান, শান বলো, গ্যাঙ্গেস মানে গঙ্গা নদী, এগুলো তো একদম প্রপার নির্দিষ্ট ভাবে। একটা শহরের নাম বলো কলকাতা, এগুলো আবার কি গুনবো, কলকাতা কি গোটা পৃথিবীতে অনেক আছে নাকি যে গুনতে হবে? কমন নাউন কোনগুলো, যেগুলো নির্দিষ্ট করে কোনো কিছু না বুঝিয়ে, যেমন বয়, গার্ল, হ্যাঁ, কাউ, এগুলো কি, এগুলো আমাদের গোনার প্রয়োজন হয়। তাই এগুলোকে দুটো ভাগে ভাগ করেছি আমরা, কাউন্টেবল, আনকাউন্টেবল। এবার এই নাউনগুলোর মধ্যে অনেকগুলো আছে যেগুলোকে গোনা যায় না, ঠিক আছে। তো এই কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউনের মধ্যে কাউন্টেবল গুলোকে নিয়ে আমরা তো চর্চা করবোই, তার আগে একটু আনকাউন্টেবল গুলোকে নিয়ে আমরা বলি। আনকাউন্টেবল নাউন কোনগুলো তোমরা জানো? যেমন যদি বলি আমরা ওয়াটার, জল, জলকে কি গোনা যাবে? যাবে না। তাহলে জলকে যদি গোনা না যায়, তাহলে আবার আনকাউন্টেবল গুলোর নিচে ইউনিট, মেজার, স্পিসিস, এগুলো কেন লেখা আছে? কিছু কিছু আনকাউন্টেবল নাউন আছে যেগুলোকে আমরা গণনার সুবিধার জন্য, মানে প্রয়োজনের ভিত্তিতে গণনা করি, ঘুরিয়ে গণনা করি। যেমন ধরো প্রথমটা হচ্ছে ইউনিট,
দেখো আমি নিচে লিখে দিয়েছি, প্রত্যেকটার সম্বন্ধে অল্প করে লিখে দিয়েছি, প্রচুর লেখার প্রয়োজন পড়বে না। A unit noun is a noun that represents a standardized measurement of a single undivided whole of something, especially when quantifying an uncountable mass noun. মাস নাউন মানে কি? আমরা ওই মাস নাউনটাকে বলছিলাম যে আনকাউন্টেবল নাউন গুলো যেগুলো কি বলছে না, ওগুলোকে আমরা গোনার সুবিধার জন্য অনেক সময় ইউনিট মানে একক, বাংলায় যেটাকে বলে এককে ভাগ করে নিই। এক্সাম্পলটা দেখলে আরো পরিষ্কার হবে। কি বলছে এক্সাম্পলটা? এক্সাম্পলটা বলছে এ পেয়ার অফ প্যান্টস। আচ্ছা আমার গলাটা একটু সমস্যা আছে, হ্যাঁ মানে ঠান্ডা লেগে রয়েছে আগের দিন থেকেই। এ পেয়ার অফ প্যান্টস, প্যান্ট মানে আমরা জানি, আমরা যেটা পায়জামা বলি প্যান্ট, তাহলে এ পেয়ার অফ প্যান্টস মানে এক জোড়া পায়জামা। এ পিস অফ অ্যাডভাইস, অ্যাডভাইস কি গোনা যায় নাকি? অ্যাডভাইস মানে উপদেশ, বলে হ্যাঁ আমাকে স্যার 4টে উপদেশ দিলেন, ওইভাবে বলছি না, অ্যাডভাইস জিনিসটা তো অ্যাকচুয়ালি আনকাউন্টেবল। তো সেইটাকে আমরা কাউন্ট করার জন্য কি করলাম, ইউনিটে ভাগ করে নিলাম। এই পিস অফ অ্যাডভাইস। এ লোফ অফ ব্রেড, হ্যাঁ ব্রেড মানে পাউরুটি, পাউরুটি কি গোনা যায়? হ্যাঁ গোনা যায়, প্যাকেজিং সিস্টেম আসলে গোনা যাবে, কিন্তু অ্যাকচুয়ালি পাউরুটি জিনিসটাকে গোনা যায় না। ক প্যাকেট পাউরুটি এলো, ক পিস পাউরুটি এলো তুমি গুনতে পারবে। তাহলে লোফ অফ ব্রেড মানে এক দলা পাউরুটি বা রুটি। তো এইভাবে কিন্তু ইউনিটে ভাগ করে গুনতে পারি। তারপরে আছে কি মেজার, মেজার মানে পরিমাপ করা। আমরা মেজারমেন্ট শব্দটার সঙ্গে অনেকে কম বেশি পরিচিত, ঠিক আছে, আমরা মেজারমেন্ট শব্দটা অনেক জায়গায় ব্যবহারও করি। বাড়ির ঘরের যখন তৈরি হয় তখন মেজারমেন্ট করতে হয়, রাস্তাঘাট যখন তৈরি হয় মেজারমেন্ট করতে হয়। মেজার করা মানে পরিমাপ করা এক কথায়। তো পরিমাপ করা মানে আমরা পরিমাপ করি কি? আমি যদি বলি যে তো রামের বাড়ি থেকে শ্যামের বাড়ির দূরত্ব কত, তো সেটাকে আমরা কি মাপবো? দূরত্ব, ডিস্টেন্স, এটাকে মাপার জন্য আমরা মেজারমেন্টের কিছু একক সেট করে রেখেছি। ফুট হতে পারে, কিলোমিটার হতে পারে। দেখো নিচে এক্সাম্পল গুলো আছে, পরিষ্কার হবে তোমাদের আরো। 1 ফুট অফ রোপ মানে 1 ফুট দড়ি। 10 কিলোমিটার অ্যাওয়ে, 10 কিলোমিটার দূরে। তাহলে এইগুলো কি? ওই আমরা ধরো মেজার করছি, পরিমাপ করছি, সেই পরিমাপ করছি বলে কিন্তু এইগুলোকে আমরা তলায় মেজার লিখে রেখেছি, মানে এগুলো আনকাউন্টেবল হলেও মেজারমেন্ট করা যায়। তারপরে কি আছে স্পিসিস। স্পিসিস মানে আমরা জানি প্রজাতি, বাংলায় বলে দিচ্ছি একদম, এখানে যেগুলো আছে তোমরা পরে পড়ে নিতে পারবে, এখন সব যদি আমাকে পড়তে হয় তাহলে অনেক সময় নষ্ট হবে। স্পিসিস মানে আমরা কি জানি, প্রজাতি। দেখো নিচে যে এক্সাম্পল গুলো আছে একদম এক্সাম্পলে চলে আসো। অ্যালগি, অ্যালগিটা কি জানো তো? কেউ লিখবে একটু অ্যালগি কি জিনিস? বলো। আচ্ছা আমি বলে দিচ্ছি। আমরা যখন শ্যাওলা, ঠিক, এই তো আমি একটু ওয়েট করলি, তোমাদের আনসার পেয়ে যাচ্ছি, খুব ভালো লাগছে। আমরা যখন বিজ্ঞান পড়েছিলাম অ্যালগি শব্দটা পড়েছিলাম, যেখানে আমরা দেখেছিলাম যে শৈবাল বা শ্যাওলা চলতি কথায়, এগুলো কি তোমরা দেখে থাকবে বিভিন্ন জায়গায় জল জমে থাকলে দীর্ঘদিন, বা তোমার কোনো দেয়ালে বাড়ির কোনো মেঝেতে যদি বৃষ্টির সময় শ্যাওলা জমে, সেগুলো হচ্ছে অ্যালগি। এবার অ্যালগির অনেক প্রজাতি হতে পারে, তাহলে এখানে কি বলছে, 1 স্পিসিস অফ অ্যালগি মানে এক প্রজাতির শ্যাওলা। তাহলে এইভাবে আনকাউন্টেবল নাউন গুলোকেও আমরা কাউন্ট করতে পারছি। এবার কাউন্টেবল আনকাউন্টেবল নিয়ে এত মাথা ব্যথা কেন করছি? কারণ আমরা এর পরে যাব কি করব, আমাদের গুনতে হয় সিঙ্গুলার প্লুরাল, কি বলে নাম্বার অফ নাউন্স। এইখানে যেগুলো আমি পড়িয়েছিলাম সেখানে কিন্তু ওই কোশ্চেন তোমাদের নেই। আমি হঠাৎ করে নাউনে গেলাম কারণ আজকে আমরা আবার একটু আলোচনা করব। ওই যে বলেছি প্রথমেই, বারবার প্র্যাকটিস করলে তবেই কিন্তু আমরা সফল হতে পারবো। তাই আমরা পরের দিন মানে আজকে আজকে কি করব না, এই নাম্বার অফ নাউন্স মানে সিঙ্গুলার এবং প্লুরাল এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব। প্রথমেই দেখো আমি আরেকটা কোশ্চেন তুলে দিয়েছি, প্রাইমারি টেট 2014, কোট অফ মেল এর মানে কি কেউ জানো? কোট অফ মেল, আমি যেটুকু জানি কোট অফ মেল মানে কিন্তু ডান দিকে দেখো একটা ছবি দেখা যাচ্ছে, এই যে ছবিটা, এই ছবিটাকে তোমরা তো দেখতে পাচ্ছ। এই লোকটা কি করছে, একটা ধাতব বর্ম পরে আছে। বর্ম মানে রক্ষা কবচ, যুদ্ধের সময় ব্যবহার করা হয়, হেলমেট তৈরি হয়। আর ওই রিং রিং ওয়্যার মানে তার দিয়ে, মেটাল ধাতুর তার দিয়ে এক ধরনের বর্ম বা পোশাক তৈরি করা হতো, এটাকে কোট অফ মেল বলে। এবার কোট অফ মেল, এটা ধরো একটা শব্দ তো নয়, একটা ওয়ার্ড তো নয়, 3টে ওয়ার্ড আমরা এখানে দেখতে পাচ্ছি, কোট আছে, অফ আছে, মেল আছে। তাহলে এটা যদি আমাদের প্লুরাল করতে হয় আমরা কি করব?
এই ধরনের ওয়ার্ডগুলোকে আমরা বলি কম্পাউন্ড নাউন বা নমিনাল কম্পাউন্ড। তাহলে নমিনাল কম্পাউন্ডস বুঝতে গেলে আমাদের জানতে হবে যে জিনিসটা কি। দেখো নাউন, আমরা সাধারণত যে সমস্ত নাউনগুলো ইউজ করি, কারণ নাম বলো বা কোনো প্রজাতির নাম বলো, কাউ, গোট, সিম্পল, আমি সহজ দিয়ে বোঝাচ্ছি, এগুলো একটাই ওয়ার্ড। কিন্তু কিছু জিনিস আছে যেগুলো নামকরণ করা হয় কতগুলো ওয়ার্ডের সমষ্টি দিয়ে। ইন ইংলিশ, টু নাউন্স ক্যান বি প্লেসড সাইড বাই সাইড and they mean or describe one thing or person or object or a single idea। কি বলছে, ইংরেজিতে দুটি নাউন পাশাপাশি বসে একটি ব্যক্তি বা বস্তু বা ধারণাকে প্রকাশ করতে পারে। দিস গ্রুপস আর কল্ড নমিনাল কম্পাউন্ডস, বা আমরা আগে যেটা বলেছি কম্পাউন্ড নাউন্স। তাহলে নিচে একটা ছবি আছে, দেখো একটা টেবিল আছে, একটা ফ্যান আছে। টেবিল ফ্যান বলছি আমরা কোন জিনিসটাকে, টেবিলের উপর ওই ফ্যানটাকে রাখা হয় বলে, আদৌ কি আমরা টেবিল ফ্যান টেবিলের উপর রাখি? যাই হোক, ওই ফ্যানটাকে আমরা টেবিলের উপর রেখে ইউজ করার জন্যই টেবিল ফ্যান নাম দিয়েছি। তাহলে টেবিল আর ফ্যান দুটো আলাদা আলাদা ওয়ার্ড, দুটোই নাউন। টেবিল বললে একটা বস্তুকে বোঝাচ্ছে, ফ্যান বললে আরেকটা বস্তুকে বোঝাচ্ছে। তাহলে দুটো নাউনকে আমরা পাশাপাশি রাখলাম, দিয়ে কিন্তু একটাই জিনিস বোঝাচ্ছে। দুটো জিনিস কিন্তু টেবিল আর ফ্যানকে আলাদা করে বোঝাচ্ছি না, আমরা ওই টেবিল ফ্যানের মাধ্যমে একটা জিনিসকেই বোঝাচ্ছি। তাহলে এই ধরনের জিনিসগুলোকে, এই ধরনের নাউনগুলোকে বলা হচ্ছে কম্পাউন্ড নাউন আর নমিনাল কম্পাউন্ডস। এবার ডান দিকে একটু দেখো, তিন রকম কম্পাউন্ডের কথা আমি ওখানে বলেছি। প্রথমেই বলেছি আমি বেশি আলোচনায় গেলে কিন্তু সময় নষ্ট হবে, তাই আমি তিনটে ডান দিকে দিয়ে দিয়েছি, একটু দেখে নাও। ক্লোজ কম্পাউন্ডস রাইট অ্যাজ এ সিঙ্গেল ওয়ার্ড সাচ অ্যাজ সানফ্লাওয়ার। সান মানে সূর্য, ফ্লাওয়ার মানে ফুল। সানফ্লাওয়ার মানে কি, সূর্যমুখী ফুল। তাহলে সানফ্লাওয়ার দুটো নাউনকে নিয়ে আমরা সানফ্লাওয়ার নাউনটা পেলাম, আলাদা একটা জিনিস পেলাম। এই ধরনের শব্দগুলোকে কি বলছে, ক্লোজ কম্পাউন্ড। মানে দেখো সান আর ফ্লাওয়ারের মাঝখানে কোনো স্পেস নেই বা হাইফেন নেই বা কোনো প্রিপোজিশন বসানো নেই, একটাই ওয়ার্ড মনে হচ্ছে, এটা হচ্ছে ক্লোজ কম্পাউন্ড। তারপরে ওপেন অর স্পেসড কম্পাউন্ড, ঠিক আছে, কি হলো, এটা ক্লোজ কম্পাউন্ড হয়ে গেল। এবার হচ্ছে ওপেন অর স্পেসড রিটেন অ্যাজ সেপারেট ওয়ার্ডস সাচ বাস স্টপ। বাস আর স্টপ, বাস মানে একটা যানবাহনের নাম, স্টপ মানে দাঁড়ানো থামা, ভার্বও বলতে পারো, বা যেহেতু বাস ওখানে দাঁড়ায় ওই জায়গাটাকে স্টপ বলতে পারো, নাউন। তাহলে দুটো নাউন পাশাপাশি বলছে, মাঝখানে স্পেস বা ওপেন মানে খালি জায়গা রাখা হয়েছে, এটা হচ্ছে ওপেন অর স্পেসড কম্পাউন্ড। তারপরে কি আছে, তারপরে আছে হাইফেনেটেড কম্পাউন্ড। দেখো এই মাদার ইন ল উদাহরণটা যদি দেখো তুমি, এই যে মাদার ইন ল, ঠিক আছে, এইটা কিন্তু হচ্ছে মাঝখানে হাইফেন দিয়ে যুক্ত করা হয়েছে। তাহলে আমাদের যে উদাহরণটা আমরা প্রথমে গেছিলাম কোট অফ মেল, এটাও দেখো মাঝখানে হাইফেন দেওয়া আছে, ঠিক আছে, এটাকে আমরা নমিনাল কম্পাউন্ড বলতে পারি, কারণ কোট একটা পোশাকের নাম। মেল, মেল মানে যদি আমরা নর্মালি শুধু মেল ওয়ার্ডটার মানে বলি, আমরা মেল মানে জানি কোনো চিঠিপত্র বা কিছু, কিন্তু এখানটা অন্য অর্থে ব্যবহার হচ্ছে, কিন্তু এটা একটা নমিনাল কম্পাউন্ড। নমিনাল কম্পাউন্ডসকে আমাদের কি করতে বলেছে, মার্ক কারেক্টলি দ্য প্লুরাল ফর্মস অফ দ্য ফলোইং ওয়ার্ড। এখানে ফর্মস আছে মানে আরো ছিল, তো আমি ফর্মটা প্লুরালই রয়ে গেছে, আমি কিছু চেঞ্জ করিনি, শুধু এই উদাহরণটাকে এখানে এনেছি যাতে কোট অফ মেল বা এই ধরনের ওয়ার্ডগুলো, নমিনাল কম্পাউন্ডের অনেক ওয়ার্ড তোমরা জানো, ঠিক আছে, তো সেই ওয়ার্ডগুলো যদি কখনো দিয়ে দেয় পরীক্ষায় যে না চলো এটাকে প্লুরাল করতে হবে, তখন আমাদের জানতে হবে। হ্যাঁ, কিছু নমিনাল কম্পাউন্ড তো আমরা ব্যবহার করি, আর্মি অফিসার্স, আর্মি মানে সেনা, অফিসার্স মানে হচ্ছে সেখানকার কর্মকর্তাগণ, তাহলে এইগুলো সব নমিনাল কম্পাউন্ড। আমরা যে বইয়ের নামগুলো বলি না, ম্যাথ বুক মানে ম্যাথমেটিক্সের যে বুকটাকে আমরা বলছি, দুটো ওয়ার্ড মিলে একটা নমিনাল কম্পাউন্ড হয়েছে, এই ধরনের প্রচুর আছে। হ্যাঁ মানে আমরা যদি আমাদের আশেপাশে তাকাই, এই ধরনের যে কত ওয়ার্ড দেখতে পাবো আমাদের কোনো ঠিক নেই, ঠিক আছে। তো এই নমিনাল কম্পাউন্ড গুলো যখন তখন ধরে ওরা কিন্তু দিয়ে দিতে পারে যে চলো এটাকে প্লুরাল করো, তখন কিন্তু আমাদের নিয়ম জানতে হবে যে কোন নিয়মে করলে সঠিক হবে। আর ওটা বারবারও বলছি, আবারও বলছি, যে প্র্যাকটিস না করলে এগুলো হবে না। ওয়ার্ড তোমাকে যদি কখনো যদি ভাবো, আমরা আমরা যে আশেপাশে নমিনাল কম্পাউন্ড গুলো দেখতে পাই, সেগুলো একটু তোমরা খুঁজলেই পেয়ে যাবে। যেমন ব্লাড প্রেসার, ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট, হ্যাঁ, তারপরে তোমার এই ধরনের প্রচুর ওয়ার্ড আমরা ইউজ করি। হ্যাঁ, চিলড্রেন পার্ক বা চিলড্রেন্স পার্ক বলি আমরা, এই ধরনের ওয়ার্ডগুলো কিন্তু হয়। যাই হোক, এগুলোকে আমরা নিয়ম শিখবো, আর নিয়ম শেখার পরে আমরা আবার এই পেজটাতে এসে এর আনসারটাকে খোঁজার চেষ্টা করবো। নাকি কেউ আনসার দেবে এখন, তোমরা কেউ দেবে 44 এর আনসারটা? এ এ সবাই এ বলছো?
শিওর তোমরা? আচ্ছা বেশ, শিওর কিনা আমরা পরে দেখবো। বি দিয়েছে কেউ একজন। যে বি দিয়েছো সে কি ভেবে চিন্তে দিলে না সবাই এ দিচ্ছে বলে দিয়ে দিলে? বেশ, আমরা নিয়মটা শিখে নিই, তারপরে আমরা দেখছি ওটা কোনটা অ্যান্সার হবে। চলে আসো, আর কিছু এক্সাম্পল আমরা চলে যাই প্রথমে। দেখো প্রাইমারি টেট 2014, ওএসিস। ওএসিস শব্দটাকে চেনো তোমরা? ওএসিস বাংলা কি? মরুদ্যান। মরুদ্যান কোথায় দেখা যায়? মরুভূমিতে দেখা যায়। ঠিক আছে, তাহলে এই ওএসিস শব্দটা কিন্তু ইংরেজিতে প্রথম থেকে ছিল না। বাহ, গুড, ভেবে চিন্তে দিয়েছি, সাবাস, এরকম স্টুডেন্ট দরকার। বেশ, আমরা ওখানে আসছি, আবার যেখানে ছিলাম এখানে চলে যাই। এই যে ওয়েসিস, এই ওয়েসিস শব্দটা কিন্তু ইংরেজিতে প্রথম থেকে ছিল না। এটা একটা অ্যানসিয়েন্ট ইজিপ্টের শব্দ, মানে যেহেতু ইজিপ্টে মরুভূমিটা আছে, তো সেখানে ওয়েসিস কথাটা ছিল। সেটা তারপরে গেল হচ্ছে তোমার গ্রিকে ওই শব্দটাকে গ্রিক হলো, তারপর গ্রিক থেকে ল্যাটিনে এলো, ল্যাটিন থেকে আবার আমাদের ইংরেজিতে নেওয়া হয়েছে। তাহলে এই যে ওয়েসিস শব্দটা, এর প্লুরাল আমাদের করতে হবে। তাহলে আমরা প্লুরালের নিয়ম জানতে হবে আমাদের কিভাবে করতে হয়, বা অথবা আমাদের বারবার মুখস্থ করতে হবে ওএসিস এর প্লুরাল কোনটা। তারপরে দেখো 14 আরেকটা কোশ্চেন, 45 পরে 39 আছে, দেখো কর্পাস। কর্পাস শব্দটা কি? এটা একটা ল্যাটিন শব্দ। এর মানে হচ্ছে কোনো কিছুর বডি, মানে দেহ বলতে পারো, কাঠামো, অবয়ব, বা কোনো একটা ফর্ম, মানে এই আকৃতিতে থেকে যাওয়া, তো সেটা হচ্ছে কর্পাস। তাহলে এটারও আমাদের নাউন করতে, সরি নাউন এটা, এবং এটাকে একটা কি করতে হবে, আমাদের সিঙ্গুলার থেকে প্লুরালে নিয়ে যেতে বলেছে, তো সেগুলো আমাদের শিখতে হবে, জানতে হবে। 40 আছে অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স মানে কি? আমরা অ্যাপেন্ডিক্স চিনি সবাই, আমাদের শরীরের মধ্যেই থাকে একটা অঙ্গ, যেটাকে আমরা বাড়তি বলি, কোনো কাজেই লাগে না। তো সেই অ্যাপেন্ডিক্স কি এটা বটে? এই অ্যাপেন্ডিক্সটাকে আমরা কোন অ্যাপেন্ডিক্স হিসেবে নেবো? যেহেতু আমরা ইংলিশকে একটা ভাষা হিসেবে পড়ছি বা সাবজেক্ট, বিষয় হিসেবে পড়ছি, তাহলে আমরা চেষ্টা করব অ্যাপেন্ডিক্সকে অ্যানাটমি সাবজেক্টে না নিয়ে গিয়ে আমরা আমাদের সেন্স থেকে দেখব যে আমাদের ইংরেজি ভাষায় অ্যাপেন্ডিক্স কথাটা করতে গেল। অ্যাপেন্ডিক্স ল্যাটিন শব্দ, ল্যাটিন থেকে, মানে আমরা তো এটা সবাই জানি যে আমাদের বাংলাতেও প্রচুর ইংরেজি শব্দ ঢুকে আছে, ফার্সি, আরবি, বিভিন্ন ভাষা থেকে শব্দ ঢুকে যায়। তো ইংরেজি ভাষাও তাই, প্রতিটা ভাষায় কোনো অন্য কোনো ভাষা থেকে শব্দ ধার নেয়, যে এই শব্দটা আমরা ব্যবহার করবো চলো। তো অ্যাপেন্ডিক্স, ক্যাকটাস, হ্যাঁ ক্যাকটাসটাও তোমার ওই রকম গ্রিক থেকে ল্যাটিনে এসছে, ল্যাটিন থেকে ইংলিশে এসছে। তো এই সবগুলোরও কিন্তু আমাদের কি করতে হবে, প্লুরাল করতে দিয়েছে। তাহলে অবশ্যই আমাদের সিঙ্গুলার প্লুরাল সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। আচ্ছা বেশ, দেখি চলো 45 কোশ্চেনটা, 45 এর অ্যান্সার কি হবে বলো দেখি তোমরা। 45, 45 সি, অর্পিতা বৈদ্য বলেছে সি, বি বলেছে চন্দ্রিকা, আর কেউ? আর কেউ? জেসমিন খাতুন বলেছে বি। আর কেউ কিছু বলবে? নাসরিন বি বলেছে। আচ্ছা চলো, দেরি করে লাভ নেই, এটার আনসারটা হবে বি। ঠিক আছে, ওএসিস এর প্লুরাল ফর্ম হচ্ছে বি, ওএসএস। ঠিক আছে, এবার এইটা তোমার কেন হচ্ছে সেটা কিন্তু আমরা এরপরে যখন আলোচনা করব তখন বুঝতে পারবে। তারপর কর্পাস, কর্পাসের আনসার কি হতে পারে? 39, 39, হ্যাঁ 39 বি, ঠিক বলেছো। বেশ, আমি বেশি দেরি করছি না। অ্যাপেন্ডিক্সটা কোনটা হবে? 40, 40 আনসার, 40 আনসার হবে। 40টা হচ্ছে আমাদের একটা কনফিউশনের কোশ্চেন। 40 আনসার হবে, এই দুটোই সম্ভব, অ্যাপেন্ডিক্সেসটাও সঠিক, মানে এরটাও সঠিক, আবার বি এরটাও সঠিক। কোন সেন্সে? মানে তোমার এ আর বি দুটো কারেক্ট কোন সেন্সে? আমরা যখন ওই যে বললাম অ্যানাটমি সেন্সে যদি যাই, অ্যাপেন্ডিক্সকে যদি আমরা একটা শরীরের অঙ্গ হিসেবে দেখি, তখন অ্যাপেন্ডিক্সেসটাও অনেক সময় ব্যবহার করা হয়। কিন্তু যেহেতু আমরা ইংরেজি একটা ভাষা এবং একটা সাবজেক্ট,
সেই হিসেবে অ্যাপেন্ডিক্স মানে এইটাকে নেবো আমরা, এই অ্যাপেন্ডিক্সের মানেটা নেবো, অর্থটা নেবো হচ্ছে সংযোজন, অতিরিক্ত সংযোজন, মানে পরিশিষ্ট বলে কোনো কিছুতে যদি এক্সট্রা অ্যাড করা হয় কোনো বিষয়ের সঙ্গে, সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্স। আচ্ছা, ক্যাকটাসেরটা কোনটা হবে? 41, 41 ও বি হবে। বাহ, সবকটা আজকে বি হলো। তো এই এই যে আমরা করলাম সিঙ্গুলার থেকে প্লুরাল, দেখো 14, 17 দুটো সালের কোশ্চেন, তাহলে এসছে, আরো আসবে। তাই আমরা আজকে চলে যাচ্ছি একদম নাম্বার সম্বন্ধে ভালোভাবে ধারণাটাকে ঝালিয়ে নেওয়ার জন্য। বেশ, নাম্বারস অফ নাউন্স কি বলছে? দ্য কাউন্ট নাউন্স হ্যাভ টু নাম্বারস। আমরা যে গণনা করতে পারি যে সমস্ত নাউনকে, কাউন্টেবল নাউন, তাকে দুটো নাম্বারে ভাগ করছি আমরা, সিঙ্গুলার আর আর কি প্লুরাল। এবার কি বলছে, সিঙ্গুলারের তলায় একদম বাংলায় মানে সহজ ভাষায় লিখে দিয়েছি ফর ওয়ান, একটা বোঝাবে, আর প্লুরালে কি বোঝাবে? ফর মোর দ্যান ওয়ান, একাধিক। আমি আগের দিনও বলেছিলাম, আজকেও বলছি যে এটার বাংলাটা হচ্ছে, নাম্বারের বাংলা কি হচ্ছে? বচন, এক বচন এবং বহু বচন। সংস্কৃত দ্বিবচন বলে একটা কনসেপ্ট আছে, আমাদের ইংরেজিতে নেই, বাংলাতেও নেই। আমাদের আছে কি এক বচন আর বহু, এক বোঝালে সিঙ্গুলার, একাধিক, একের বেশি বোঝালে প্লুরাল। তাহলে ফরমেশন অফ প্লুরাল রুলস আছে বাঁ দিকে, ডান দিকে এক্সাম্পল দেওয়া আছে। এগুলো তোমরা পড়তে তো পারবে, আমি একবার একটু করে মনে করিয়ে দিই, একটু করে বুঝিয়ে দিই। প্রথমে দেখো রুল নাম্বার 1, রুল নাম্বার 1 কি বলছে? বাই অ্যাডিং এস টু দ্য মোস্ট সিঙ্গুলার নাউন্স। বেশিরভাগ আমাদের যে সিঙ্গুলার নাউন গুলো আছে তার সঙ্গে এস যুক্ত করে দিলেই মোটামুটি প্লুরাল হয়ে যায়, মানে একদম খুব ইজি একটা ব্যাপার। প্লুরাল করতে গেলে আমরা ধরে এস যোগ করে দেবো। তাহলে এস যদি আমরা যোগ করে দিই, সেরকম শব্দ আমাদের জানতে হবে কোনগুলোতে এস যোগ করে দিলেই হবে। ডান দিকে এক্সাম্পল আছে, কি এক্সাম্পল আছে না? বয়, বয় মানে ছেলে, তার সঙ্গে এস যোগ করে দিয়েছি, বয়স হয়ে গেছে। একইভাবে গার্ল, গার্লস, পেন, পেন্স, ঠিক আছে, এগ, এগস, ঠিক আছে, ট্রি, ট্রিজ, বুক, বুকস। এগুলো তো বাচ্চাদের জিনিস, আমি আর নতুন করে কিছু বলছি না। তোমরা নিয়মটা একবার দেখে নাও, যে লাস্টে শব্দের শেষে এস যোগ করে দেয়া, এটা একদম কমন, মানে রেগুলার, একদম সবসময় যে নিয়মটা ফলো করি আমরা, সেটাই হচ্ছে সহজ নিয়ম, এস যোগ করে দেওয়া। আর কিছু কিছু নাউন কি বলছে, পরে রুল নাম্বার 2 তে চলে যাও, এক হয়ে গেল। 2 কি বলছে? নাউন্স এন্ডিং ইন এস, এসএইচ অর সিএইচ। দেখো ডান দিকে ওয়ার্ডে চলে যাও, শেষ হয়েছে কি দিয়ে? এস দিয়ে। গ্যাস কি হয়েছে? এস দিয়ে। গ্যাস শেষ হয়েছে এস দিয়ে। আর কি বলেছে? এসএইচ দিয়ে। বুস, বুস মানে ঝোপঝাড়, এসএইচ দিয়ে শেষ হয়েছে। এক্স দিয়ে শেষ হয়েছে, বা সিএইচ দিয়ে শেষ হয়েছে। বক্স, ম্যাচ, এগুলো দেখো প্রতিটা শেষে এস বা এসএইচ বা সিএইচ বা এক্স দিয়ে শেষ হচ্ছে, এরকম কিছু ওয়ার্ডের এক্সাম্পল এখানে দেওয়া আছে। এই ধরনের ওয়ার্ড আসলে আমাদের কি করতে হয়? আমাদের ইএস যোগ করতে হয়, ইএস যোগ করতে হয়, ইএস। ঠিক আছে, আমার এই তোমাদের বোর্ড ওয়ার্কটা একটু খারাপ হবে, কারণ আমি অভ্যস্ত নই। ঠিক আছে, ইএস যোগ হয়। তাহলে কি হলো? বাস, বাসেস হয়ে গেল। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি বাস, বাসেস হয়ে গেল। গ্যাস, গ্যাসেস হয়ে গেল। হ্যাঁ, বুস, বুসেস হয়ে গেল। বক্স, বক্সেস। ম্যাচ, ম্যাচেস। ওয়াচ, ওয়াচেস। মানে চয়ের উচ্চারণ যেগুলো আসছে, বা দন্তে শয়ের উচ্চারণ আসছে, বা এক্স বক্স যেটা, সেই রকম ধরনের উচ্চারণ আসলে হয়ে গেল ইএস যোগ। এবার চলে আসো নাউন এন্ডিং ইন কনসোনেন্ট প্লাস ওয়াই। কোন নাউন যদি কনসোনেন্ট দিয়ে শেষ হয়, মানে সরি, শেষ হয় না, কনসোনেন্ট থাকে এবং তারপরে ওয়াই দিয়ে শেষ হয়। যেমন ডান দিকে চলে আসো, সিটি, সিটি, তাহলে কি হবে? এই দেখো, সিটি, টিটা হচ্ছে কনসোনেন্ট, আর ওয়াইটা হচ্ছে তোমার ওয়াই দিয়ে শেষ হচ্ছে, কনসোনেন্ট আছে তার আগে। লেডিতেও তাই, লেডিতে কি আছে না, লাস্টে ওয়াই আছে, তার আগে কনসোনেন্ট আছে। স্টোরিতে ওয়াই আছে, তার আগে কনসোনেন্ট আর আছে। কনসোনেন্ট কটা আছে? 21টা। আর ভাওয়েল আছে 5টা। তাহলে আমরা কনসোনেন্ট গুলোকে চিনি, ভাওয়েল গুলোকে চিনি। তাহলে কি হলো? যদি ওয়াই এর আগে, মানে কোনো ওয়ার্ড শেষ হয় ওয়াই দিয়ে এবং তার আগে কি থাকে? কনসোনেন্ট থাকে, কনসোনেন্ট কি থাকে? কনসোনেন্ট। তাহলে কি হবে? তাহলে আইইএস যুক্ত করব আমরা। যেমন সিটিতে দেখো ওয়াইটা চলে গেছে, আইএস যুক্ত করার আগে হ্যাঁ ওয়াইটাকে তুলে দিতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে। ওয়াইটাকে আমরা তুলে দেবো, তুলে দিয়ে তার ওয়াই এর বদলে আই চলে আসলো, আর ইএস যুক্ত হবে। আগেরটাতে আমরা দেখেছি ইএস যুক্ত হয়েছিল, এই ইএস, সেই ইএসটার বদলে এখানে আইএস যুক্ত হয়ে যাবে, ওয়াইটা উঠে গিয়ে সিটি, সিটিজ, লেডি, লেডিজ, হ্যাঁ, স্টোরি, স্টোরিজ। তো এই যে ব্যাপারটা, এইগুলো কিন্তু রুল নাম্বার 3-তে আমরা শিখছি। হ্যাঁ, যে আমাদের কি করতে হয় না, লাস্টে যদি ওয়াই থাকে কোনো ওয়ার্ডের শেষে, কোনো নাউনের শেষে যদি ওয়াই থাকে
এবং ওয়াই এর আগে একটা কনসোনেন্ট থাকে, তাহলে আমরা কি করব, ওয়াইটাকে তুলে দেবো, তুলে দিয়ে আইএস যুক্ত করে দেবো, সহজ নিয়ম। এবার কি বলছে, বাট প্রপার নাউন্স টেক এস অনলি। যেমন কি, ডু ইউ নো দ্য ডেজ, ডে বলে ধরো একটা কোনো দোকান আছে, দেশ দের দোকান মানে ডেজ অ্যান্ড সন্স, তাহলে এখানটা বলছে তুমি কি দেশ দের চেনো, বা তুমি একটা পরিবারের কথা বলছে, তাহলে ওখানটা কি হলো, ডিই ওয়াইটা কিন্তু দেখো, যদিও এখানে ইটা তোমরা বলবে যে ভাওয়েল, তবু ওখানটা শুধু এস হচ্ছে, কারণ দের আর দেটা হচ্ছে প্রপার, নির্দিষ্ট করে একটা কিছু লোককে বোঝাচ্ছে। তাহলে এটা মাথায় রাখবে যে কনসোনেন্ট যদি থাকে, এই পরেরটাই দেখো ফেব্রুয়ারি, ফেব্রুয়ারিতে কিন্তু আর হচ্ছে তোমার কনসোনেন্ট, তারপরে ওয়াই আছে, তাহলে ওই রুল কিন্তু ফলো করলো না, কারণ প্রপার নাউন, ফেব্রুয়ারি একটা নির্দিষ্ট করে মাসের নাম বোঝাচ্ছে। তাহলে 3 নম্বর নিয়মটা শিখতে গিয়ে আমরা এটাও মনে রাখবো যে ধরে লাস্টে আইএস যুক্ত করে দেওয়ার আগে ভাবতে হবে যাকে আমরা চেঞ্জ করছি, এই যে এখানে যে বাকি ওয়ার্ডগুলো দেখছো, লেডি, স্টোরি, এগুলো কোনোটাই কিন্তু প্রপার নাউন নয়, কমন নাউন। তো সেগুলোর ক্ষেত্রে আমরা ওই নিয়মটা ফলো করব, কিন্তু যদি নাউনটা প্রপার নাউন হয়ে যায় তাহলে শুধু এস যোগ করবো। চলে আসছি রুল নাম্বার 4, কি বলছে, বাট নাউন্স এন্ডিং ইন ভাওয়েল প্লাস ওয়াই, সেগুলো শুধুমাত্র এস নেয়। কিরকম, যেমন বয়, বয়টা কি হচ্ছে, বি ও ওয়াই, বি ও ওয়াই মানে ওটা হচ্ছে ভাওয়েল আর ওয়াই আছে, ডেতে এটা আছে তোমার ভাওয়েল আর ওয়াই আছে, কিতে সে একইভাবে ই হচ্ছে ভাওয়েল, ওয়াই আছে, এগুলোর সঙ্গে দেখো শুধু এস যুক্ত হয়েছে, শুধু এস যুক্ত হয়েছে। তাহলে কি মনে রাখবো, যে যদি ভাওয়েলের পরে ওয়াই থাকে, কোনো নাউনের শেষে ওয়াই থাকে এবং তার আগে ভাওয়েল থাকে, শুধুমাত্র এস দিয়ে আমরা সেটাকে প্লুরাল করতে পারবো। এবার চলে আসো 5 নম্বর রুলসে। 5 নম্বর রুলস কি বলছে, নাউন্স এন্ডিং ইন ও, মানে যে কোনো নাউন যদি ও দিয়ে শেষ হয়, ঠিক আছে, এবং তার আগে একটা কনসোনেন্ট থাকে, ও এর আগে যদি একটা কনসোনেন্ট থাকে, যেমন এখানে চলে আসো হিরো, আর কনসোনেন্ট, ও হচ্ছে তারপরে রয়েছে আর কনসোনেন্ট, জি কনসোনেন্ট, দেখো একটা করে কনসোনেন্ট আছে আর একটা করে ও দিয়ে শেষ হয়েছে। তো এই ধরনের নাউনগুলো কি হবে, ইএস হবে। এই যে টেক্স ইএস মানে এগুলো শেষে আমরা ইএস বসাবো। তাহলে কি হলো, হিরো হিরোজ, ঠিক আছে, নিগ্রো নিগ্রোজ, ম্যাঙ্গো ম্যাঙ্গোজ, ইকো ইকোজ, পটেটো পটেটোস, টর্নেডো টর্নেডোস, টর্নেডো চেনো তো, সাবমেরিন থেকে যেটা ফায়ার করা হয় শত্রুপক্ষকে। তো যাই হোক, না সরি, সেটা টর্পেডো, আমি ভুল বললাম। টর্নেডো হচ্ছে ঘূর্ণিঝড়, এক প্রকার ঘূর্ণিঝড় হচ্ছে টর্নেডো, কথা কথা বলে ফেলেছিলাম, ভুল কথা। এরপরে চলে যাচ্ছি আমরা রুল নাম্বার 6-এ। তার আগে আমরা আগের যে রুলস কটা পড়লাম, এই যে রুল নাম্বার 5 পর্যন্ত, তার একটা এক্সেপশন দিয়েছে, বলছে ভাওয়েল অ্যান্ড ও যদি থাকে, যেগুলো নতুন ওয়ার্ড ইংরেজিতে এসেছে সেগুলো শুধু এস দেওয়া হয়। যেমন ধরো জিরো, জিরো শব্দটা থেকে তো কিন্তু ও আছে, তার আগে কনসোনেন্টও আছে, কিন্তু আমরা সেখানে শুধু এস বসাবো, ঠিক আছে। আবার কিলোতে দেখো এল কনসোনেন্ট ও আছে তারপরে, কিন্তু তবু এটাতে আমরা শুধু এসই বসাবো। একইভাবে বাকিগুলো দেখে নাও, ঠিক আছে, আমি আর বলছি না। তারপরে 6-এ চলে যাচ্ছি, বাট দ্য ফলোইং নাউন্স এন্ডিং উইথ ও টেক বোথ এস অর ইএস। তার মানে কি, এই কিছু নাউন আছে যারা ও দিয়ে শেষ হচ্ছে, কিন্তু তারা এস ও এস দিলেও সঠিক, ইএস দিলেও সঠিক। মানে কার্গোটা আমরা যদি শুধু এস দিই তাতেও সঠিক, আবার যদি কি করি ইএস বসিয়ে দিই তাহলেও সঠিক, ঠিক আছে। তারপরে কি হচ্ছে, মোটো মোটোজ, হ্যাঁ, বাফেলো বাফেলো, দেখো স্পেলিং গুলো দেখো, সব কিন্তু ওই ও থাকলে কিন্তু আমরা শুধু এস বসানোর কথা বা ইএস বসানোর কথা নিয়ম অনুযায়ী, কিন্তু আমরা ও বসালেও সঠিক, এই সরি এস বসালেও সঠিক, ইএস বসালেও সঠিক। এটা গেল রুল নাম্বার 6। রুল নাম্বার 7 কি আছে, নাউন এন্ডিং ইন এফ, এফই অর এই দুটো, এই সরি এফ এবং এফই এই দুটো থাকলে কি করব, আমরা ভিএস যুক্ত করব, ভিইএস। যেমন লিফ আছে, লিফ মানে পাতা, পাতার প্লুরাল কি হচ্ছে লিভস। লোফ, আমরা একটু আগে পড়েছিলাম লোফ অফ ব্রেড, এটা হয়ে গেল লোভস। সেলফ, সেলভস, ঠিক আছে। লাইফ, লাইভস। ওয়াইফ, ওয়াইভস। নাইফ, নাইভস। এক্সেপশন কি বলছে, এই যেমন কিছু আছে সেফ, হ্যাঁ, এটা সেফ শুধু এস দিয়েছে, দেখো এটাতে কিন্তু ইএস যুক্ত হয়নি, কারণ এটাতে লাস্টে ই আছে,
এখানে কি বলছে, নাউন্স এন্ডিং ইন আই এফ বা ডবল এফ বা ডবল ও এফ ডবল ই এফ টেক এস। এখানে একটা এফ আছে, একটা ই আছে, শুধু এসটা বসিয়ে দিলেই হয়ে গেছে। স্টাফ ডবল এফ আছে এই নিয়ম অনুযায়ী, এই নিয়ম অনুযায়ী স্টাফে ডবল দুটো এফ আছে, তাহলে এটা শুধু এস বসে গেছে। হ্যাঁ, ব্রিফ ইএফ আছে, এই ইএফ বা ইএফও ধরতে পারো তোমরা, এটা দেখো শুধু এস বসে গেছে। তাহলে এটা গেল রুল নাম্বার 7। পরে চলে যাবো আমরা রুল নাম্বার 8, বাট দ্য নাউন্স এন্ডিং ইন এফ মে টেক বোথ এস অর ভিএস। আবার কিছু কিছু নাউন আছে যারা এফ দিয়ে শেষ হচ্ছে কিন্তু তাদের এস বসালেও সঠিক আবার ভিএস বসালেও সঠিক। যেমন কি না টার্ফ, এটা দেখো এস বসিও এটাও সঠিক আবার ভিএস বসালে সেটাও সঠিক। হুফ, হুফে এস বসালেও সঠিক ভিএস বসালেও সঠিক। স্কার্ফ, স্কার্ফেও এস বসালেও সঠিক ভিএস বসালেও সঠিক। এবার তাহলে পরীক্ষা যদি কোশ্চেন আসে এই দুটো অপশনই কি দেবে? দেবে না, ওরা একটা দেবে আর একটা ঘুরিয়ে পেঁচিয়ে দেবে। আমাদের মাথায় রাখতে হবে এই ধরনের কিছু নাউন আমাদের মুখস্থ করে রাখতে হবে যাদের দুটোই বসে। এইবার চলে এসো কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন্স টেক্স এস টু দ্য মেইন ওয়ার্ড। কে যেন বলেছিল না যে আমি ভেবেচিন্তে উত্তর দিয়েছি, এইটা হচ্ছে ওর ভাবনাটা, যে কম্পাউন্ড নাউন পাসার বাই, রানার আপ, সন ইন ল, মেড সার্ভেন্ট, ফাদার ইন ল, গভর্নর জেনারেল, কমান্ডার ইন চিফ, এই শব্দ কটাকে দিয়ে উদাহরণ হিসেবে ওরা ব্যবহার করেছে। এগুলো কি করেছে মেন ওয়ার্ড, এই দুটো এই যে শব্দ কটা আছে পাসার বাই, এর মধ্যে মেন ওয়ার্ড কোনটা? মানে আমরা যখন পাসার বাই মানে কি, যখন কেউ প্রতীক হিসেবে ব্যবহার করছি, তাহলে এখানে পাসিংটাই মেন ওয়ার্ড, তাহলে পাসারটাকে দেখো পাসার্স করে দিয়েছে। রানার আপ, এখানেও রানার্স আপ করেছে, মেন ওয়ার্ডের সঙ্গে এস যোগ করেছে। এখানে সন ইন ল, ইন ল থেকে মেন ওয়ার্ড কোনটা? এই সনটা, তাহলে সেই জন্য সন্স ইন ল করেছে। মেড সার্ভেন্ট, এখানে কিন্তু সার্ভেন্টটা মেন ওয়ার্ড, তাহলে কি করেছে মেড সার্ভেন্টস। ফাদার ইন লতে সে মেন ওয়ার্ড কোনটা? ফাদার, তার সঙ্গে এস যোগ করে দিয়েছে। গভর্নর জেনারেলে মেন ওয়ার্ড কোনটা? গভর্নরটা, জন্য এখানে এস যোগ করেছে। একইভাবে কমান্ডার্স ইন চিফ দেখে নেবে। তাহলে আমাদের ওইখানে যদি আমরা চলে যাই তাহলে ওখানে কি করব, প্রথম ওয়ার্ডটা মানে কোডটাই মেন ওয়ার্ড ছিল, ওখানে চলে যাচ্ছি একটু নাকি, আচ্ছা বেশ পরেই যাবো, মাথায় রাখলে হবে ওটা ছিল কোট অফ মেল, তাহলে হয়ে যাবে কোটস অফ মেল। সেটা মানে সম্ভবত বিয়ে ছিল আনসারটা, বি যারা বলেছিলে সঠিক বলেছিলে, ওটা কোটস অফ মেল হয়ে যাবে এই কম্পাউন্ড নাউন্সের এই নিয়মগুলোর জন্য, যে আমরা মেন ওয়ার্ডের সাথে এস যোগ করব। তারপর কি বলছে রুল নাম্বার 10-এ, সাম নাউন চেঞ্জ ইনসাইড ভাওয়েল, ভেতরে থাকা ভাওয়েল গুলোকে চেঞ্জ করে নেয়। যেমন ম্যান, ম্যানটা হয়ে যাবে মেন, এটা চেঞ্জ হয়ে ই হয়েছে। হ্যাঁ, তারপরে পারসন, এটা হয়ে গেল পিপল। দেখো এবার তুমি বলে এখানে স্যার ভাওয়েল কোথায় চেঞ্জ হলো? পুরো ওয়ার্ডটা চেঞ্জ হলো। ঠিক আছে, এবার পুরো ওয়ার্ডও চেঞ্জ হচ্ছে, ওরা ভাওয়েলের চেঞ্জের কথাই বলছে এখানটায়, কিন্তু অনেক ক্ষেত্রে পুরো ওয়ার্ডটাও চেঞ্জ হয়ে যায়। যেমন ফুট, ফিট, ও দুটো চেঞ্জ হয়ে ই চলে এসছে। মাউস, এটা হয়ে গেল মাইস। লাউস, লাইস। টুথ, টিথ, এখানে দেখো ও দুটো চেঞ্জ হয়ে ই হয়ে গেছে। গুজ, গিজ। পেনি, পেন্স। তাহলে এটা একটা নিয়ম যে ভেতরের ভাওয়েল চেঞ্জ হয়। তারপর রুল নাম্বার 11-তে চলে এসো, কি বলছে সাম নাউন টেক্স ইএন ইন দ্য প্লুরাল। যেমন অক্স, অক্সের শেষে আমরা কি করি ইএন লাগিয়ে দিই, ইএন যুক্ত করে দিই, কি হলো অক্সেন। চাইল্ড, এটা করে ফেলি চিলড্রেন, ব্রাদার, ব্রেদরেন। ঠিক আছে, এইভাবে আমরা ইএন যুক্ত করেও করি। এবার কম্পাউন্ড প্রপার নাউনের ক্ষেত্রে কি করেছে দেখো, কম্পাউন্ড নাউন তো আমরা বুঝেছি, কিন্তু যখন কম্পাউন্ড নাউনটা একটা নির্দিষ্ট করে কাউকে বোঝাচ্ছে, প্রপার নাউন হিসেবে ইউজ হচ্ছে, তখন আমরা কি করেছি, যেমন মিস্টার জন, মিস্টার জনকে আমরা কি করেছি মেসার্স জন। ঠিক আছে, বা আমরা এটাও করতে পারি দা মিস্টার জনস। ঠিক আছে, মিস জন, এটা মিস জনসও করতে পারি, মিসেস জনসও করতে পারি, আর মিসেস জনও করতে পারি। মানে কি যখন প্রপার নাউন হচ্ছে তখন কিন্তু ওই আগের কম্পাউন্ড নাউনের মতো মেন ওয়ার্ডকে চেঞ্জ করতে হবে এরকম কিছু নয়, ওটা কি বোঝাতে চাইছি তার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তো গেল, এটা হচ্ছে 12 নম্বর রুল। এবারে আমি দেখো এখানটা আরেকটা স্লাইড অ্যাড করেছি, কম্পাউন্ড ওয়ার্ডস এন্ডিং ইন ম্যান ইন দ্য সেন্স অফ এ হিউম্যান বিং
ফর্ম দেয়ার প্লুরাল বাই প্রেসিং মেন ইনস্টিড অফ ম্যান। যেমন ইয়েস ম্যান, ইয়েস ম্যানের বাংলা লেখা আছে এখানে মো সাহেব। এখানটা কি হচ্ছে না, ইয়েস ম্যান মানে ম্যান শব্দটা এখানে কি বলছে, মানুষ হিসেবে, ব্যক্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাহলে সেটা হয়ে যাবে মেনের প্লুরালটা লিখে দিলেই হবে। ইয়েস ম্যানটা হয়ে গেল ইয়েস ম্যান। ইংলিশ ম্যান, এটাতে ম্যানের প্লুরাল করে দেবো মেন, ইংলিশ ম্যান। একইভাবে স্পোর্টসম্যান, মিল্কম্যান, কোচম্যান, ঠিক আছে, বোটম্যান, চেয়ারম্যান, পোস্টম্যান, গেটম্যান। এই ম্যানগুলো মেন কেন হলো না, এরা মানুষ বোঝাচ্ছিল বলে, কিন্তু এই ওয়ার্ডগুলো সব কম্পাউন্ড ওয়ার্ড, সেক্ষেত্রে ওই মেন ওয়ার্ড খুঁজবো না আমরা, যেহেতু মানুষ বোঝাচ্ছে তাই মানুষটা প্লুরাল করলে মেন হয়ে যাচ্ছে, ম্যানটা মেন হয়ে যাচ্ছে, তাই এগুলো এইভাবে কিন্তু প্লুরাল করবো। তারপরে কি বলছে, বাট দ্য কম্পাউন্ড ওয়ার্ডস, ঠিক আছে, এন্ডিং in man meaning not of human beings but a part of the word from their plurals by adding only s। ঠিক আছে, এটা কি রকম ব্যাপার হলো না, এটা তোমার এই যে জার্মান, জার্মান কি বলছে, জার্মানের এই ম্যানটা উচ্চারণটা জার্মান, কিন্তু এই ম্যান আছে তো, এই তাহলে কি এটা জার্মেন করার কথা ছিল এই নিয়মে গেলে, কিন্তু এই ম্যান শব্দটা তো এখানে মানুষ বোঝাচ্ছে না, এটা একটা গোটা ওয়ার্ড, এই ম্যানটা সেই ওয়ার্ডটারই পার্ট। নরম্যান, মাসলম্যান, ব্রাহ্মণ, ঠিক আছে, এগুলো সবই কিন্তু ম্যান ওয়ার্ডটা কিন্তু এখানে মানুষ বোঝাচ্ছে না, তাই মেন করিনি আমরা। জার্মানস, নরম্যানস, মাসলম্যানস আর ব্রাহ্মণস, এইটা হচ্ছে নিয়ম। আচ্ছা, কেউ কি কিছু বলবে, হাত তুলে রেখেছো? সঞ্জীব ঘোষ, কিছু বলবে তুমি? ঠিক আছে, আমরা আবার চলে যাচ্ছি তোমার, এবার আসছে বলছে এ ফিউ কম্পাউন্ডস হ্যাভিং স্পেশালি ম্যান আর ওম্যান অ্যাজ দ্য প্রিফিক্স হ্যাভ বোথ দ্য ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট পার্ট ইন দ্য প্লুরাল। তাহলে এখানে কিছু ম্যান বা ওম্যান শব্দ ইউজ করে কিছু কম্পাউন্ড নাউন বানানো হয়, যেগুলোর ক্ষেত্রে কিন্তু ওই ম্যানটাকে চেঞ্জ করতে হয়, আবার মেন ওয়ার্ড যেটা সেটাকেও চেঞ্জ করতে হয়। যেমন ধরো কি বলেছে, ম্যান সার্ভেন্ট। ম্যান সার্ভেন্টটা কি মানে, সার্ভেন্ট মানে চাকর, ম্যান মানে কি একজন মানুষ, এবং সেটা পুরুষ, ম্যান যেহেতু ম্যাসকুলাইন, এবার সেটাকে যখন ফেমিনাইন করা হচ্ছে, মানে ওর জেন্ডারটাকে চেঞ্জ করে দিয়ে মেন করে দেওয়া হচ্ছে, সরি এটা ভুল বললাম, আমি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেলাম। তো এটা হচ্ছে তোমার ম্যান সার্ভেন্ট মানে একজন পুরুষ চাকরের কথা বলছে, আর এখানে হয়ে যাচ্ছে মেন সার্ভেন্টস মানে তোমার এটাকেও প্লুরাল করা হলো, সার্ভেন্টসকেও প্লুরাল করা হলো। ওমেন ডক্টর, একইভাবে ওমেন ডক্টরস, লর্ডস জাস্টিসেস, ওমেন পাইলটস। তাহলে এই কম্পাউন্ড নাউনের কিন্তু এই নিয়মগুলো আছে, যে কিছু কিছু ওয়ার্ডের ক্ষেত্রে ম্যান যদি মানুষ অর্থে ব্যবহার হয় তখন সেটাকে মেন করে দেওয়া হয়, যেখানে ম্যান এম এ এন তুমি দেখতে পাচ্ছ, কিন্তু সেটা ম্যান মানে মানুষ অর্থে ব্যবহার হচ্ছে না, ওই শব্দেরই অংশ, সেগুলোর সঙ্গে এস যুক্ত হচ্ছে। আর কিছু কিছু ক্ষেত্রে যেমন ম্যান সার্ভেন্ট, ওমেন ডক্টর, এগুলো দুটোকেই প্লুরাল করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এবার বলছে plurals of numbers, letters, years and abbreviation generally takes an s, apostrophe s যেটা in the plural। যেমন ধরো সংখ্যা 2, 2 কে প্লুরাল করলে হচ্ছে 2 apostrophe s। এই যে রাইট ইউর টুস প্রপারলি, হয়তো স্যার কাউকে কারোর টু লেখাটা ভালো হচ্ছে না, তাকে বলছে তোমার টু গুলো ঠিক করে লেখো, তাহলে এখানে টুটাকে প্লুরাল করেছেন অ্যাপোস্ট্রোফ এস দিয়ে। এই টি একইভাবে কাট ইউর টিজ অ্যান্ড ডট ইউর আইজ, এগুলো প্লুরাল করার জন্য অ্যাপোস্ট্রোফ এস যুক্ত করা হয়। তারপর কি বলেছে, ইয়ার্স, উপরে নিয়মে আছে ইয়ার্স। ইয়ার কি বলছে, 90, 90s, 90s অফ দ্য লাস্ট সেঞ্চুরি,
সিক্সটিজ, ঠিক আছে, স্টর্মি সিক্সটিজ অফ রক অ্যান্ড রোল, এগুলো কি করেছে, এই নাম্বার সংখ্যাগুলোর সঙ্গে অ্যাপোস্ট্রফ এস দিয়ে প্লুরাল করেছে। তারপরে কি আছে, এমপি, এমপি আমরা জানি এমপি মেম্বার অফ পার্লামেন্ট, তার সঙ্গে দেখো অ্যাপোস্ট্রফ এস যুক্ত করে এমপিস করেছে, ঠিক আছে। তো এরকম ভাবে অ্যাব্রিভিয়েশন গুলো অ্যাপোস্ট্রফ এস দিয়ে প্লুরাল করা যায়। তারপরে চলে আসো কম্পাউন্ড ওয়ার্ডস এন্ডিং ইন ফুল ফর্ম, দে আর প্লুরালস বাই অ্যাডিং এস টু ফুল। মানে কি, যদি ফুল দিয়ে কোনো কম্পাউন্ড ওয়ার্ড থাকে, নমিনাল কম্পাউন্ড থাকে, সেগুলোর ক্ষেত্রে আমরা কি করব, লাস্টে এস যুক্ত করব। যেমন হ্যান্ডফুল, এক মুঠো, এটাকে হ্যান্ডফুলস, ঠিক আছে। স্পুনফুলস, এটা স্পুনফুলস, বাস্কেটফুলস, এগুলো সব কি করেছে না, কম্পাউন্ড ওয়ার্ড তো, হ্যান্ড ফুল, স্পুন ফুল, এগুলো ফুলের সাথে লাস্টে এস যুক্ত হয়ে গেছে, ঠিক আছে। এবার আছে কিছু ওয়ার্ড যেগুলো জিরো প্লুরাল বলা হয়, যার চেঞ্জ হয় না, নো চেঞ্জ ইন নাম্বারস, মানে এগুলো সব সময় এই যে আকারে তুমি দেখছো, সিঙ্গুলার বলো প্লুরাল বলো, এই একইভাবে ইউজ হয়। আছে যেগুলো আমার, এগুলো একটু মনে রাখলেই হবে, ফিশ, কড, ট্রাউট, স্যামন, পাবলিক, কাউন্সিল, হ্যাঁ, ডেটা, ডিয়ার, শিপ, সোয়াইন, বাইসন, গ্রস, ডাইস, পিস, ঠিক আছে। স্কোর, ক্যানন, এয়ারক্রাফট, চাইনিজ, সিরিজ, পেয়ার, ডজন, 100, 1000, মিলিয়ন, এগুলো কি কখনো শুনেছো নাকি, 300 হয় না তো, হ্যাঁ, ডজন, পেয়ার, এগুলো কিন্তু সব কখনো প্লুরাল করার প্রয়োজন পড়ে না, এগুলো সব একই আকারে থাকে, ঠিক আছে। বেশ, নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এবার আছে ফরেন প্লুরালস। আমরা এতক্ষণ ধরে ইংরেজির প্লুরাল করার কিছু নিয়ম শিখলাম, এবার কথা হচ্ছে ফরেন। ইংরেজটাই তো আমাদের কাছে ফরেন, ইংরেজি যে ভাষা আমরা ব্যবহার করছি, এটা তো আমাদের দেশীয় ভাষা নয়। ফরেন মানে কি, বিদেশি। তাহলে ইংরেজির কাছে যেটা বিদেশি, সেই ধরনের শব্দগুলো হচ্ছে ফরেন প্লুরালস বলছি আমরা, মানে ফরেন নাউন যেগুলোকে প্লুরাল করতে হয়, এবং তার কোনো নির্দিষ্ট নিয়ম থাকে না। ওই ওয়ার্ডগুলো যেহেতু অন্য একটা ভাষা থেকে নেওয়া হয়েছে, সেগুলো এই সমস্ত নিয়ম না মেনেই প্লুরাল করা যায়। যেমন ধরো প্রথমে আছে কি, অ্যাডেন্ডাম। আমি অ্যাপেন্ডিক্স বোঝাতে কি বলেছিলাম, পরিশিষ্ট। অ্যাডেন্ডামও কিন্তু একটা ল্যাটিন শব্দ, হ্যাঁ, অ্যাডেয়ার থেকে এসছে, যার মানে হচ্ছে কোনো কিছু সংযোজন করা, ঠিক আছে। এটা হচ্ছে কি হয়ে গেল, অ্যাডেন্ডা, ঠিক আছে। অ্যানালিসিস, এটা কি ধরনের শব্দ, এটা হচ্ছে একটা গ্রিক শব্দ, এটা অ্যানালিসিসই থাকছে, শুধু দেখো আইএস এর জায়গায় ইএস হয়ে যাচ্ছে। এজেন্ডাম, এজেন্ডা হয়ে গেল, এটাও একটা কি শব্দ, ল্যাটিন শব্দ। অ্যালামনাস, এটাও ল্যাটিন শব্দ, এটা হলো অ্যালামনি। অ্যাক্সিস, এটা হয়ে গেল, অ্যাক্সিসই থাকলো কিন্তু ই আসলো, ভাওয়েল চেঞ্জ হলো। এবার হয়তো বলতে পারো যে স্যার এর আগে যে নিয়মটা শেখালেন, যে ভেতরের ভাওয়েল চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ, এগুলো বিভিন্ন রকম নিয়ম মেনে হয়, কিন্তু যেহেতু ওয়ার্ডগুলো ইংরেজিতে ছিল না, অন্য অন্য ভাষা থেকে নেওয়া হয়েছে, তাই এইগুলো আমাদের অনেক ক্ষেত্রে মুখস্থ করা ছাড়া উপায় থাকে না, ঠিক আছে। তারপরে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াম থেকে ব্যাকটেরিয়া, এটাও ল্যাটিন, কিন্তু প্রথমে গ্রিক ছিল, গ্রিক ভাষা থেকে ল্যাটিনে নিয়েছে, ল্যাটিন থেকে ইংরেজিতে নিয়েছে। তারপরে বেসিস, ঠিক আছে, এটা হচ্ছে দেখো এসআইএস এর বদলে এসিএস হয়েছে এখানে, এটাও তোমার ল্যাটিন শব্দ। ব্যাসিলাস, এটা ব্যাসিলি, এটাও ল্যাটিন শব্দ। এবার কি আছে, এই যে ওয়ার্ডটা আছে, এটা কি, বুর্জোয়া। যতই আইএস থাকুক, বুর্জিওইস এরকম কিছু উচ্চারণ কিন্তু নয় এটা, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ফ্রেঞ্চ ওয়ার্ড, ফ্রান্স থেকে নেওয়া, ফ্রেঞ্চ ভাষা থেকে নেওয়া। এটা যখন প্লুরাল হচ্ছে, এ কিন্তু এর মতো নিয়ম মানছে না, কোনো নিয়ম মানছে না, এটা কি হয়ে গেল, বুর্জুয়াসি। বুর্জুয়া উচ্চারণটা হচ্ছে, এটার সিঙ্গুলার উচ্চারণ বুর্জুয়া, আর ওখানে হয়ে গেল বুর্জুয়াসি। তো এরকম এই এক্সাম্পল গুলো তোমরা পরে দেখে নিতে পারবে, প্রতিটার অর্থ লেখা আছে, প্রোনাউন্সিয়েশন গুলো আশা করি পারবে। তারপরটা আছে ব্যুরো, ব্যুরো, ক্রাইসিস, তারপরে ক্রাইটেরিয়ন, হ্যাঁ, ডেটাম, যেটাকে আমরা ডেটা বলি মোবাইলে, ঠিক আছে। এই যে ডেটা, এটা ডেটাম থেকে এসছে, এই ডেটাম শব্দটাও তোমার ল্যাটিন। এই ম্যাক্সিমাম এইগুলো যেখানে আছে ল্যাটিন দেখতে পাবে তুমি। ডিকটাম, হ্যাঁ, ডিকটা, এটাও ল্যাটিন, ঠিক আছে। এরাটাম, ঠিক আছে, এটা হচ্ছে তোমার
এরর বলি না আমরা, অশুদ্ধ, এই ল্যাটিন থেকে এসছে এটাও। এখানে ফর্মুলা, হ্যাঁ, ফোরাম, গ্রাফিট, হ্যাঁ এই গ্রাফিক্সটা কিন্তু ইয়ে থেকে এসছে তোমার, এটা ইটালিয়ান থেকে এসছে, ঠিক আছে। এরকম বেশিরভাগ ইন্ডেক্সটা তোমার ল্যাটিন থেকে এসছে, এরকম ভাবে বিভিন্ন ভাষা থেকে ইংরেজিতে এসেছে, তাই এগুলোকে ফরেন ওয়ার্ডস বলছে, ফরেন নাউন্স। তো তার এগুলো কিন্তু আমাদের মুখস্থ করা ছাড়া খুব একটা সহজ উপায় কিছু থাকে না, তবে দু একটার ক্ষেত্রে অনেক সহজ নিয়ম প্রযোজ্য হয়। তো এরকম প্রচুর ওয়ার্ড তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, এটা যেমন মসিয়ে, হ্যাঁ মসিয়ে ওয়ার্ডটা কোথেকে এসছে, হ্যাঁ এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড। ম্যাডাম, এটাও কিন্তু এসছে ফ্রেঞ্চ ফ্রেঞ্চ ভাষা থেকে। এবার এইগুলো তোমার দেখে নেবে একটু। এই সিলেবাস খুব আমাদের পরিচিত, এটা দেখে নাও, এটা অনেক সময় আসতে পারে। সিলেবি, ঠিক আছে। স্টিমুলাস, স্টিমুলি, অনেক অনেক এক্সামে আসে এটা। তো এইগুলো ফরেন প্লুরালস বলছে, এগুলো মুখস্থ করতে হবে আমাদের, বেশ কিছু প্র্যাকটিস করতে হবে বারবার, ঠিক আছে। পরের স্লাইডে চলে যাই। এবার দেখো কতগুলো এমসিকিউ দিয়েছি, বলো 50-র অ্যান্সারটা কেউ দিতে পারো? অ্যাবট, অ্যাবট, অ্যাবটের যদি জেন্ডার চেঞ্জ করি কি হবে? আমরা কিন্তু নাম্বার থেকে চলে এসেছি অন্য কোশ্চেনে, আমরা এবার জেন্ডারে চলে এসেছি। জেন্ডার মানে কি, কটা জেন্ডার হয়? ম্যাসকুলাইন, ফেমিনাইন, আরো দুটো হয়, কমন জেন্ডার, নিউটার জেন্ডার, লিঙ্গ, ঠিক, বাংলায় যেটাকে লিঙ্গ বলে। তাহলে এটা তোমার প্রাইমারি 2014 এসেছিল 50-এর কোশ্চেনটা, অ্যাবট, ঠিক আছে। অ্যাবট যে শব্দটা, এটা হচ্ছে মেল, ম্যাসকুলাইন, এটাকে ফেমিনাইন করতে হবে আমাদের, বা অনেক সময় ফেমিনাইন দেয়, ম্যাসকুলাইন করতে বলে। তো এটা হচ্ছে অ্যাবট মানে কি, অ্যাবট মানে হচ্ছে মঠাধ্যক্ষ, বাংলায় মঠাধ্যক্ষ, মানে এটা এসছে তোমার অ্যাবে, অ্যাবে বলে এক ধরনের মনেস্ট্রি বা মঠ হয়, সেখানে যে মঠের অধ্যক্ষ থাকেন সেটা হচ্ছে অ্যাবট। তাহলে অ্যাবট হচ্ছে পুংলিঙ্গ, হ্যাঁ, তার স্ত্রীলিঙ্গ কোনটা হবে? অ্যাবটিস দিয়েছে, অ্যাবেস দিয়েছে, অ্যাবটিস বানান দেখো অনেক রকম ভাবে দিয়েছে, অ্যাবইস দিয়েছে। এটার সঠিক সঠিক আনসারটা হবে বি, অ্যাবেস, ঠিক আছে। এটা হচ্ছে মঠাধ্যক্ষা। তারপরে আছে প্রসিকিউটর, প্রসিকিউটর শব্দটা এসছে, এটাও তোমার ল্যাটিন থেকে এসছে, মানে প্রসিকিউট, যে কি করে কোনো কিছু একটা, কি বলা যাবে তোমাদের, মানে উনি একজন লয়ার, কোনো কিছু জোর করে কোনো একটা চাপিয়ে দেওয়া, যেটা ভুল হচ্ছে এটা সঠিক করতে হবে, এইভাবে যিনি করছেন, প্রসিকিউট করছেন, সেটা হচ্ছে প্রসিকিউটর। তো এই প্রসিকিউটরে কিন্তু দেখো এই সি আর বি, ঠিক আছে, এই দুটোর মধ্যে একটু কনফিউশন রয়েছে, এই সরি বি নয়, এ, এটাও এ আর সি এর মধ্যে কনফিউশন রয়েছে। এ তে প্রসিকিউটরস দিয়েছে আর বি তে দিয়েছে প্রসিকিউট্রিক্স। তো এই দুটোই ঠিক বলা হয়, কিন্তু সঠিক হচ্ছে এই প্রসিকিউট্রিক্সটা, ঠিক আছে। তারপরে কি আছে, প্রোটেক্টর, এটা টেট 2017 এসেছিল, 42-এর কোশ্চেন সবাই আনসার করছে। প্রোটেক্ট্রেস, সি, 57 কি দিয়েছিল, সি, হ্যাঁ ঠিক দিয়েছিল, 42 সি দিয়েছ, ঠিক আছে। এটা এটা প্রোটেক্ট্রেসটাই সঠিক। তারপরে গ্যান্ডার, এটা তো একদম সহজ, 43টা 2017 এসেছিল, কি হবে? 43, 43, 43 সি, গ্যান্ড্রেস, কি বলছো? আর কেউ? 43 এ, ঠিক, গুজ। তাহলে এইটা পরীক্ষায় এসেছিল, আমি প্রথমেই তোমাদেরকে দেখালাম এই কারণেই, কারণ এর পরেও আপার প্রাইমারি বলো প্রাইমারি বলো জেন্ডার চেঞ্জ আসবে, আসবে, এবং আমাদের রীতিমতো সেগুলো নিয়ে প্র্যাকটিস করতে হবে, তার জন্য প্রস্তুত থাকতে হবে। চলে আসো জেন্ডার। ইংরেজি ভাষায় কিছু নাউন আছে যেগুলি পুরুষ, স্ত্রী বা উভয় অচেতন বস্তু ইত্যাদিকে বোঝায়। ইংরেজি ভাষার 4টি জেন্ডার ভাগের ভিত্তি এগুলি, ঠিক আছে। কি বলছে, ওয়ার্ডস দ্যাট রেফার টু মেলস আর ইন ম্যাসকুলাইন জেন্ডার, ঠিক আছে। ম্যাসকুলাইন মানে পুরুষ বোঝাবে, পুরুষ জাতীয় প্রাণীকে বোঝায় যে শব্দগুলি, সেগুলো ম্যাসকুলাইন জেন্ডার। হ্যাঁ, যেগুলো স্ত্রী বোঝাবে সেগুলো ফেমিনাইন, যেগুলো স্ত্রী পুরুষ উভয়কেই বোঝাবে সেটা হচ্ছে কমন জেন্ডার।
যেমন কি আমাদের প্যারেন্টস আছে, হ্যাঁ, চাইল্ড, বেবি, পার্সন, এগুলো কি পুরুষ হতে পারে, স্ত্রী হতে পারে, এগুলো সব কমন জেন্ডার। ঠিক আছে, তারপরে চলে আসো নিউটার জেন্ডার, মানে কি হচ্ছে যার কোনো ম্যাসকুলাইন ফেমিনাইন হয় না। যেমন ট্রি, গাছ, যদিও বিজ্ঞানের ভাষায় গাছকে স্ত্রী পুরুষে ভাগ করা হয়, যে গাছে ফুল হয় সেটা ফল হয় সেটা স্ত্রী, অনেক ক্ষেত্রে মানে পুরুষ ফুল স্ত্রী ফুলও আমরা বলি। হ্যাঁ, এগুলো হলো ইংরেজিতে, কিন্তু এই ওয়ার্ডগুলো কোনো জেন্ডার আমরা দেখাতে পারি না, এগুলো কি না নিউটার জেন্ডার। তো জেন্ডারে কি দেখো, এখানটা একটা জিনিস দেখে নাও, জেন্ডার ম্যাসকুলাইন এবং ফেমিনাইন হয় শুধুমাত্র প্রপার এবং কমন নাউনের, আর কমন জেন্ডার হয় কিসের, ঠিক আছে, এটা কমন যে নাউন্স গুলোরই হয়। আর নিউটার জেন্ডার কোনগুলো হয়, 5 রকম নাউনেরই হতে পারে, এটা মাথায় রাখবে। তারপরে চলে আসো জেন্ডারের নিয়মে চলে যাব। রুল নাম্বার 1, শেষে ইএসএস যুক্ত করা। ইএসএস যেমন লায়ন, পোয়েট, হোস্ট, শেপার্ড, স্টিওয়ার্ড, মেয়র, প্রফেট, কাউন্ট, ব্যারন, প্রায়র, সেমস্টার, এটা মানেটা জানা নেই, লেখা নেই তোমাদের, দর্জি। হ্যাঁ, এগুলো সব কি না, এগুলোর সঙ্গে লাস্টে শেষে ইএসএস যুক্ত করে দিলে ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে, এইগুলো খুব সহজ, এগুলো আরো আছে, অথর, জিউ, হেয়ার, এগুলো তোমরা একটু দেখে নেবে। তাহলে একটা প্রথম নিয়ম কি পেলাম, শেষে ওয়ার্ডের শেষে ইএসএস যুক্ত করা। ঠিক আছে, রুল নাম্বার 2 তে যাই। রুল নাম্বার 2 তে কি বলছে, বাই অ্যাডিং ইএসএস আফটার ড্রপিং ও অ্যান্ড ই, যদি লাস্টে ও এবং ই থাকে, ঠিক আছে, তাহলে কি করব, সেটাকে তুলে দিয়ে ও আর বা ই আর থাকলে সেটাকে তুলে দিয়ে ইএসএস যোগ করে দেবো। যেমন অ্যাক্টর, কি লিখেছে, বর্তমানে পুরুষ স্ত্রী উভয় হিসেবেই কমন জেন্ডারে ব্যবহার হচ্ছে। মানে অ্যাক্টর বলতে আগে শুধু পুরুষ অভিনেতাকে বোঝানো হতো, এখন কি বলছে না, অ্যাক্টর মানে কমন জেন্ডার হয়ে গেছে, ওটা তোমার পুরুষ স্ত্রী দুজনকেই বোঝাচ্ছে। এটা কি অ্যাক্ট্রেস হচ্ছে, কি হয়েছে দেখো, অ্যাক্টরের ওটাকে তুলে দিয়েছে, ঠিক আছে, ওটাকে তুলে দিয়েছে, বা লাস্টের ই থাকলে সেটাকে তুলে দেবে, নিয়মে বলেছে ও এবং ই কে তুলে দেওয়া হবে। ও এবং ই কে তুলে দিতে গেলে এটাতে আমাদের অ্যাক্টরের ওটাকে তুলে দিয়েছে, তার বদলে কি করেছে, এসি টি আর ইএসএস, ইএসএস যুক্ত করেছে, আর দেখো এসি এর ওটা তুলে দিয়ে টি আর ইএসএস যুক্ত করে দিয়েছে। ঠিক একইভাবে টাইগার, টাইগ্রেস, একইভাবে ওয়েটার, হ্যাঁ, ওয়েট্রেস, হান্টার, হান্ট্রেস, হ্যাঁ, বেনিফেক্টর, বেনিফেক্ট্রেস, এইভাবে। তাহলে কি করেছে, যে ম্যাসকুলাইনের শেষে থাকা ও আর বা ই আর এর ও এবং ই কে তুলে তার সঙ্গে ইএসএস যুক্ত করে দেওয়া, এটা হচ্ছে 2 নম্বর নিয়ম। তো 2 নম্বর নিয়ম আমাদের হয়ে গেল। নিয়ম নাম্বার 3 এ যাব জেন্ডারের, বাই অ্যাডিং ইএসএস আফটার সার্টেন স্লাইট চেঞ্জেস ইন দ্য ম্যাসকুলাইন ফর্ম, ম্যাসকুলাইনের সামান্য পরিবর্তন ঘটিয়ে ইএসএস যোগ করা। কিরকম, এই যে আমরা এক্সাম্পল ছিল অ্যাবট, মঠাধ্যক্ষ, এখানে বলেছে এ কি করেছে, এ বি বি ও টি ছিল, তাহলে ও তুলে দিতে হবে, ও তুলে দিয়েছে, তাহলে টিটা তুলে দিয়েছে, তুলে দিয়ে কি করেছে, ইএসএস যুক্ত করে দিয়েছে, তাহলে সামান্য পরিবর্তন ঘটিয়েছে। এই যে বলছে সামান্য পরিবর্তন, সামান্য পরিবর্তন ঘটিয়েছে। ডিউক, এই দেখো ডি ইউ কে ই, এখানে কে আছে, কে সরিয়ে দিয়েছে, ডি ইউ টুকু রেখেছে, সি এইচ ই এস এস করে দিয়েছে, ডাচেস, ঠিক আছে। নেগ্রো, ঠিক আছে, নেগ্রেস বাই ড্রপিং ও আর আর ও অ্যান্ড অ্যাডিং ইএসএস আফটার আর, নিয়মগুলো পাশাপাশি লেখা আছে। মাস্টারটাকে মিস্ট্রেস করেছে, হ্যাঁ, গড, গডেস, ঠিক আছে, একটা ডি এক্সট্রা এনেছে, হ্যাঁ, ভ্যাটরি, ভ্যাটরিস, ঠিক আছে, এইভাবে ওরা করেছে রুল নাম্বার 3 এ। রুল নাম্বার 4 এ চলে যাচ্ছি, বাই অ্যাডিং আইএনই বা আইএনএ টু দ্য ম্যাসকুলাইন ফর্ম, ম্যাসকুলাইনের সঙ্গে আইএনই বা আইএনএ যুক্ত করে, ঠিক আছে, কি করেছে, হিরো, হিরোর সঙ্গে আইএনএ যুক্ত করে আমরা জানি হিরোইন। এখানে হচ্ছে জার, সি জেড এ আর, জার উচ্চারণ হবে, ঠিক আছে, এটা জারিনা হয়ে গেছে, আইএনএ, এই যে বলেছে আইএনএ, এই আইএনএটা যুক্ত হয়েছে। জোসেফ, হ্যাঁ, জোসেফিন, আলেকজান্ডার, আলেকজান্ড্রিনা, পল, পলিন, হ্যাঁ, এই ভাইস রয়, ভাইস রিন, এগুলো সব এই নিয়মে হয়েছে। কি নিয়মে না, ম্যাসকুলাইনের সঙ্গে আইএনই বা আইএনএ যুক্ত করে। হয়ে গেল। 5 নম্বর নিয়মে যাচ্ছি, এ যুক্ত করা, ম্যাসকুলাইনের সঙ্গে এ যোগ করে, যেমন সুলতান, সুলতানা, সিনর, হ্যাঁ, সিগনর, যেটা উচ্চারণ হচ্ছে সিনর, সিনোরা, ডন, ডনা, ঠিক আছে, এইভাবে এ যোগ করে অনেক সময় জেন্ডার চেঞ্জ করা হয়। তারপরে 6 নিয়মে চলে, বাই অ্যাডিং আইএক্স টু দ্য ম্যাসকুলাইন ফর্ম স্পেশালি ইন লিগাল ল্যাঙ্গুয়েজ, এই যে আমি আগে বলছিলাম না, হ্যাঁ, প্রসিকিউট্রিক্স,
লয়ার, প্রসিকিউটর মানে হচ্ছে লয়ার, মানে যাকে উকিল বলি আমরা। তো সেগুলো কি, লিগাল ল্যাঙ্গুয়েজটা আবার একটু অন্যরকম। আমাদের ইংরেজি ভাষা কোর্টে বা লিগাল কাজগুলোতে ব্যবহার করা হয়, সেখানে কিন্তু কিছু শব্দ আছে যে শব্দগুলোর সঙ্গে আইএক্স যুক্ত করে প্লুরাল করা হয়, এই ফেমিনাইন করা হয়। যেমন এক্সিকিউটর, এক্সিকিউট্রিক্স। হ্যাঁ, তারপরে এই যে প্রসিকিউটর, এই যে এই এক্সাম্পলটা তখন আমি দিয়েছিলাম, এমসিকিউ দিয়েছিল, এটা হয়ে গেল প্রসিকিউট্রিক্স। অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিনিস্ট্রিক্স, এইভাবে দেখে নাও সব। হ্যাঁ, আমি বেশি বলবো না, অনেক সময় হয়ে গেছে। পরের স্লাইডে চলে যাচ্ছি, মেটেরিয়াল সব তোমাদের দিয়ে দেওয়া হবে। এবার কি বলছে দেখো, এখানটায় গোটা পেজটায় একটা ছোট্ট বক্সের মধ্যে দেখো উদাহরণ রয়েছে তিনটে, মেজর, ঠিক আছে, কপ, উসেরার, ঠিক আছে, ইউজেরার। তো এই যে শব্দগুলো, এগুলোর সঙ্গে কি ইটিটি যোগ করা হচ্ছে। হ্যাঁ, মেজর, মেজরেট, হ্যাঁ, ইজোরেট, কোপেট, মানে কপ মানে পুলিশ, এটাকে করেছে কি হবে, কোপেট হয়ে গেল। এটা একটা নিয়ম। তারপরে চলে আসছে বাই ইউজিং এ ওয়ার্ড বিফোর আর আফটার, সামনে বা পিছনে, অর্থাৎ শব্দের আগে বা পরে ওয়ার্ড যোগ করে। যেমন ম্যান সার্ভেন্টকে কি করেছে, মেড সার্ভেন্ট। একটা এই ম্যান সার্ভেন্টের ম্যানটাকে পাল্টিয়ে মেডকে এনেছে, মেড ফেমিনাইন আর ম্যান হচ্ছে ম্যাসকুলাইন, তাহলে এখানে চেঞ্জ করে দিয়েছে। ঠিক আছে, এভাবে বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, এখানে প্রচুর এক্সাম্পল আছে। ঠিক আছে, তোমরা একটু দেখে নেবে, আমি আর যাচ্ছি না। আচ্ছা, 9 নম্বর, 9 নম্বরে কি বলছে, সাম ওয়ার্ডস আর ম্যাসকুলাইন মেড ম্যাসকুলাইন বাই অ্যাডিং সাফিক্সেস উইথ দ্য ফেমিনাইন। মানে কিছু ম্যাসকুলাইন শব্দ আছে, ওয়ার্ড আছে, নাউন আছে, যেগুলো দেখো ফেমিনাইনের আগে একটা ওয়ার্ড যুক্ত করে দেওয়া হয়েছে বা পরে একটা ওয়ার্ড যুক্ত করে দেওয়া হয়েছে। ব্রাইড গ্রুম, এখানে ব্রাইড হচ্ছে ফেমিনাইন শব্দ, তার সঙ্গে গ্রুমটা অ্যাড করে দেওয়া হয়েছে, দিয়ে হয়েছে ব্রাইড গ্রুম। এখানে উইডো, উইডোর সঙ্গে ইয়ার যুক্ত করা হয়েছে, দিয়ে উইডো আর করে দিয়েছে। ঠিক আছে, এটা গেল 9 নম্বর নিয়ম। 10 নম্বর নিয়ম কি আছে, বাই ইউজিং সেপারেট ওয়ার্ড ফর ম্যাসকুলাইন এন্ড ফেমিনাইন। এটা আমরা পরীক্ষায় এটাই সব থেকে বেশি আসে, ওগুলো আসে না বলবো না। যেমন ম্যান সেপারেট ওয়ার্ড হয়ে গেল, ওম্যান, ফাদার, মাদার, এগুলো একদম বাচ্চাদের আছে, কিন্তু তোমার এই টাইপের আসে। যেমন এই যে গ্যান্ডারটা যেটা দিয়েছিলাম এখানে আছে, দেখো গ্যান্ডারটা গুজ, ফক্স আছে ভিক্সেন, ঠিক আছে, হ্যাঁ, এই যে মিল্টার, হ্যাঁ, স্টনার, সায়ার, ড্যাম, ঠিক আছে, এগুলো প্রচুর আছে। তোমরা একবার দেখে নেবে ভালো করে, কোথাও অসুবিধা হলে আমাকে পরে জিজ্ঞেস করে নিতে পারো। হ্যাঁ, এখানে আছে হর্স, হ্যাঁ, মেয়ার, ঠিক আছে, ডগ, এটা জানো তোমরা, বিচ, স্ট্যাগ, হিন্ড, এগুলো ইউজ করেছো তোমরা এবং জানো সব। মঙ্ক, নান, উইজার্ড, উইচ, ঠিক আছে, এরকম আছে যেগুলো পুরো ওয়ার্ডটাকে চেঞ্জ করে দেওয়া হয়। ঠিক আছে, চলে যাচ্ছি পরের পেজে। এবার হচ্ছে জেন্ডার অফ ইনঅ্যানিমেট অবজেক্ট। সাম ন্যাচারাল অবজেক্টস or neuter gender is considered to have a male or female attributes. তাহলে আমাদের আশেপাশে যে সমস্ত বস্তু রয়েছে, জিনিস রয়েছে, সেগুলোকে ন্যাচারাল মানে প্রাকৃতিক জিনিস, সেগুলোকে অনেক সময় কি বলা হয়, যে পুরুষ বা স্ত্রীর লিঙ্গ আরোপ করা হয় তার উপর। দেখো বাংলায় দিয়েছে নিচে, কিছু প্রাকৃতিক বস্তু বা নিউটার জেন্ডার বা অচেতন বস্তুর উপর পুরুষ বা স্ত্রীর গুণ আরোপ করা হয়। যেরকম এখানে চলে আসো এক্সাম্পলে, সান, সানকে আমরা কি বলি, ম্যাসকুলাইন। ঠিক আছে, এই যে সানকে কি বলেছে, হিজ, মানে সানকে আমরা সবসময় পুরুষ হিসেবে দেখি। টাইমকে, সময়কে আমরা পুরুষ হিসেবে দেখি। ঠিক আছে, ডেথ, এটাও পুরুষ হিসেবে ম্যাসকুলাইনে দেখি। সামার, উইন্টার, থান্ডার, অ্যাঙ্গার, ওসেন, ফিয়ার, রিভেঞ্জ, মার্ডার, ডে, ওয়ার, এগুলো সবকে আমরা ম্যাসকুলাইন হিসেবে সবসময় দেখে থাকি। মানে আমরা এই জিনিসগুলো তো ধরো জেন্ডার নেই, নিউটার জেন্ডার, কিন্তু আমরা কি বলি, এগুলোকে ভাগ করে নিয়েছি একটা, যে না সান হচ্ছে ম্যাসকুলাইন, মুন হচ্ছে ফেমিনাইন, স্ত্রী, পিস, মাদারল্যান্ড, হ্যাঁ, শিপ, কার, বোটস, এগুলোকে কি বলা হয়, ফেমিনাইন। টাইটানিক তাহলে কি, টাইটানিক হচ্ছে দ্য টাইটানিক স্যাঙ্ক উইথ হার প্যাসেঞ্জার্স, তাহলে এখানটায় টাইটানিক হয়ে গেল ফেমিনাইন, যেহেতু ওরা একটা শিপ। তারপরে সাইকেল বা ইঞ্জিন, সি সাউন্ডস রাফ, দ্য ইঞ্জিন নিডস টিউনিং। তাহলে মানে
ইঞ্জিনটাকে টিউনিং করার প্রয়োজন হচ্ছে, কারণ সেটা খুব বিশ্রী আওয়াজ করছে। তাই এই ইঞ্জিনটাকে কি বলা হচ্ছে এখানে? ফেমিনাইন। নেচার, স্প্রিং, হোপ, হ্যাঁ, লিবার্টি, এই যে পৃথিবীটাকেও কিন্তু ফেমিনাইন হিসেবে দেখা হয়। ঠিক আছে, নাইট, রাত্রি, বিউটি, মার্সি, হ্যাঁ, দেখো ওয়ার্ডগুলো দেখো, যত সুন্দর সুন্দর ওয়ার্ড আছে সব ফেমিনাইন হিসেবে দেখা হয়েছে। মানে যদি এক কথায় বলি, কাউকে করছি না, দেখো এই ওয়ার্ডগুলো দেখো, অ্যাঙ্গার, থান্ডার, হ্যাঁ, ফিয়ার, রিভেঞ্জ, মার্ডার, এইগুলো মানেই সেগুলোকে আমরা ম্যাসকুলাইন হিসেবে দেখি। আর যেগুলো একটু শান্ত, হ্যাঁ, যেমন ধরো দ্য নাইট, ঠিক আছে, বিউটি, সৌন্দর্য, এগুলো সব ফেমিনাইন হিসেবে দেখা হয়। রিলিজিয়ান, ভার্চু, ফেম, জাস্টিস, এগুলো সব ফেমিনাইন হিসেবে দেখা হয়। তাহলে এগুলোকে কি বলছে? জেন্ডার অফ ইনঅ্যানিমেট অবজেক্টস, মানে যেগুলো অচেতন পদার্থ, সেগুলোকে যখন আমরা জেন্ডার হিসেবে ভাগ করি, এইভাবে ভাগটা করা হয়। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন? হ্যাঁ, আগের দিনের আপনার ক্লাসে রেকর্ডিং এন্ড স্টাডি মেটেরিয়ালস টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ পাইনি। আচ্ছা, রেকর্ডিংটা টেকনিক্যাল কিছু কারণে করাপ্টেড হয়ে আছে, ওটা আমাদের টিচমিন্ট অ্যাপে পেয়ে যাবে, বা তোমাদের সেন্টু স্যার টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবে। ঠিক আছে, আর স্টাডি মেটেরিয়ালটা যেটা আগের দিন পড়ানো হয়েছে, স্লাইডগুলো শেয়ার করা হয়েছে, পিডিএফ শেয়ার করা হয়েছে, না পেলে আবার দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ঠিক আছে, আমরা তাহলে চলে আসি প্র্যাকটিসে। প্রথমেই বলেছি আজকে যে আমরা যত প্র্যাকটিস করব তত আমাদের এই জিনিসগুলো আয়ত্ত হবে বেশি, আমরা তখন নির্ভুল তোমার নাম্বার চেঞ্জ বা জেন্ডার চেঞ্জ করতে পারবো। প্রথমে একের কোশ্চেন কি আছে? হোয়াট ইজ দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ দ্য নাউন চাইল্ড? চাইল্ডের প্লুরাল ফর্ম কি হবে? সবাই অ্যান্সার দেওয়া শুরু করে দিয়েছো। চাইল্ডস এস যুক্ত করেছি, চাইল্ডের সঙ্গে ইএস যুক্ত করেছি, চিলড্রেন করেছি, চিলড্রেন্স করেছি। সঠিক উত্তর হচ্ছে একদম চিলড্রেন, ইএন যুক্ত করেছি আমরা। ঠিক আছে, 2 নম্বরে কি আছে? দ্য প্লুরাল ফর্ম অফ দ্য নাউন মাউস ইজ, দু একটা অ্যান্সার করো সবাই। হ্যাঁ, এই তো মাউসেস, এই আমরা মাউসের এস এর পরে ই এর পরে এস যুক্ত করে একটা করে দেখানো হয়েছে। ঠিক আছে, এটা কি ঠিক? এটা তো ঠিক নয়, সঠিক কোনটা? এম ডবল সি, এটা কি হবে? যেটা আমরা বলেছিলাম ভিতরে ভাওয়েল চেঞ্জ হচ্ছে, না এটাও ঠিক নয়। আর একটা মাউসই রেখে দিয়েছে, আমরা জিরো প্লুরাল যেটা শিখেছিলাম, জিরো জিরো প্লুরালে কি হয়? সিঙ্গুলার প্লুরালে চেঞ্জ হয় না। এটা তাহলে কি হলো? কোনটা হবে? এটা হবে এই যে আলাদা ওয়ার্ড ব্যবহার হয়েছে, এবং এটা হবে মাইস, হবে সঠিক অ্যান্সার। একইভাবে পরেরটা তোমরা পারবে, তিনেরটা। ফুট আমরা পড়েছি, ফুটস হবে? হবে না। ফিট হবে? কি জানি, হতেও পারে। ফুট ইএস যুক্ত করেছি, এটাও হবে না। ফিটস তো হবেই না, তাহলে এটা সঠিক উত্তর হলো ফিট। ঠিক আছে, দুয়েরটা ডি, ঠিক আছে। চারটা, দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য নাউন টিথ ইজ, কি হবে? টিথস হবে, না টুথ হবে, না টিথেস হবে, না টুথস হবে? একদম একদম ঠিক বলেছে, বি এরটাই সঠিক অ্যান্সার, টুথ হবে। তারপরে দেখো অক্স, কোশ্চেন নাম্বার 5, পাঁচেরটা কি বলছে? অক্স, অক্সটা কি হবে? অক্সেস, না অক্সিস, না ওই অক্সের সঙ্গে এস যুক্ত করে এইটা? সঠিক উত্তর হচ্ছে অক্সেন। তারপরে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ডিয়ার? এইটা দেখো, ডিয়ার্স আছে, মানে এখানে শুধু এস যুক্ত করেছে, এখানে ইএস যুক্ত করেছে,
এখানে ইএসএস যুক্ত করেছে, আর এখানটা যেমন ছিল যেমনটি ছিল তেমনটি রেখে দিয়েছে। কোনটা সঠিক? 6 এর বি, যেটা আমরা জিরো প্লুরাল বললাম, যে সিঙ্গুলার এবং প্লুরালে একই রকম ভাবে একই ওয়ার্ড ইউজ করা হয়, এর কোনো চেঞ্জ হয় না। তারপরে বলছে 7এরটা, হুইচ নাউন হ্যাজ দ্য সেম সিঙ্গুলার এন্ড প্লুরাল ফর্ম। এটা হচ্ছে একই, মানে জিরো প্লুরালের কথাই বলছে ঘুরিয়ে, যে কার ইয়ে চেঞ্জ হবে না। বক্সটা কি হবে? বক্সটা হবে বক্সেস হবে, ফক্স ফক্সেস হবে, ডিসেস হবে। শুধু হচ্ছে না দেখো ফিশটা, কারণ ফিশটা আমরা কি পড়েছি? জিরো প্লুরাল, অর্থাৎ সিঙ্গুলার এবং প্লুরালে একই ওয়ার্ড ইউজ হয়। ঠিক আছে, 8এরটা কি হবে? 8এরটা দেখো লাস্টে এফই আছে, আমরা নিয়ম পড়লাম না যে যদি এফ বা এফই ওয়ার্ড থাকে, ওয়ার্ডের শেষে থাকে, তাহলে আমরা কি করি? ভিএস যুক্ত করি। এখানে শুধু এস যুক্ত করেছে, মানে এটা হচ্ছে না। এটা ইএস যুক্ত করেছে, হচ্ছে না। এটা দেখো ই অমিট করে তারপরে এস যুক্ত করেছে, এরকম কোনো নিয়ম নেই। তাহলে এটা হয়ে গেল ভিএসটা সঠিক, ডিটা সঠিক। তাহলে এগুলো ধরো একদম সিম্পল কিছু এমসিকিউ তোমাদের বোঝার সুবিধার জন্য দিয়েছিলাম। এবার এক্সামে যখন আসবে ওরা একটু চেষ্টা করবে ফরেন যে প্লুরালগুলো শেখালাম তোমাদের, বহিরাগত ইংরেজিতে যে শব্দগুলো এসেছে সেই শব্দ থেকে দেওয়ার, বা যখন প্যাসেজ তুলে দেয় সেই প্যাসেজ থেকে কোনো ওয়ার্ড নিয়ে সেই ওয়ার্ডটার প্লুরাল করতে দেয়। এইগুলো আমাদের কিন্তু প্র্যাকটিসের উপর নির্ভর করবে, যে আমরা কতখানি সময় এর পিছনে দিলে আমাদের মোটামুটি আর ভুল হবে না। যেগুলো নিয়ম দিয়ে হয় নিয়ম দিয়ে শিখে যাব, এবং যেগুলো নিয়ম নয় ফরেন প্লুরাল যেগুলো, সেগুলো আমরা অন্তত মুখস্থ করে রাখতে পারবো, যে এই এই ওয়ার্ড কটা ঘুরে ফিরে ওগুলোই দেয়। যেমন ওই ক্যাকটাস, তোমার ওয়েসিস, এই ধরনের এগুলো কমন আসে। ঠিক আছে, এইগুলোর মধ্যে থেকেই আসে। কিছু তোমরা পেয়ে যাবে আমার এই স্টাডি এই স্যাম্পলটাতে পেয়ে যাবে, যেটা আমি তোমার স্লাইডগুলোতে পেয়ে যাবে, কিংবা তোমরা যে মাধ্যমিকের গ্রামার বই তোমাদেরকে বলেছি ফলো করতে, সেখানে প্রচুর পেয়ে যাবে। আর বর্তমানে তো ধরো আমার যেটা মনে হয়, যে আমরা যদি একটু ইন্টারনেট ইউজ করি, গুগলে গিয়ে কোনো টপিক সম্বন্ধে একটু পড়ার ইচ্ছে হয়, তো জেমিনি বলে একটা এআই আছে, বা বিভিন্ন এআই প্ল্যাটফর্মগুলো আছে, যেগুলো কিছু আছে ফ্রি। ঠিক আছে, সেগুলো কিন্তু আমাদেরকে খুব হেল্প করতে পারে এই সমস্ত ব্যাপারে। বা তুমি একটা ওয়ার্ড হয়তো প্লুরাল করতে চাইছো, তুমি কোনো বইয়ে পাচ্ছ না বা কিছু পাচ্ছ না, তুমি গুগলে সার্চ করলে কিন্তু আরামসে সেটা অ্যান্সার পেয়ে যাবে, এবং রীতিমতো ও তোমাকে ব্যাখ্যা করবে যেটা কেন এই নিয়মে হলো, বা এই নিয়ম কেন ফলো হলো না। এইভাবে তোমরা কিন্তু বাড়িতে সমানে প্র্যাকটিস করবে। জেন্ডার এবং নাম্বার, এই দুটো আজকে আমি বিষয় ছিল। ঠিক আছে, আমি ওই দুটোই পড়ালাম, এবং ওই দুটো থেকেই তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো যা বোঝা যাচ্ছে যে একই জিনিস বারবার হয়ে যাচ্ছে, তোমরা আগেও করেছো, কিন্তু নতুন করে করার এগুলো কিছুই নেই, শুধু প্র্যাকটিস। আর এই 8টা কোশ্চেনের অ্যান্সারও তোমরা সবাই ম্যাক্সিমামই সঠিকভাবে দিয়েছো, ভুল তো আমি দেখলাম না। অতএব তোমরা এগুলোর অ্যান্সার ঠিকঠাক দিতে পারছো, মানে এরপরে প্র্যাকটিস করলে যেগুলো আনকমন ওয়ার্ড আছে, যেগুলো ফরেন ওয়ার্ড আছে, সেগুলো নাম্বার এবং জেন্ডার চেঞ্জ করতে পারবে। আচ্ছা বেশ, পরের স্লাইডে দেখো কিছু জেন্ডার চেঞ্জ করার জন্য বলেছে। আইডেন্টিফাই দ্য ফেমিনাইন জেন্ডার অফ দ্য নাউন স্ট্যালন। স্ট্যালনের ফেমিনাইন জেন্ডার সার্চ করতে বলেছে, কোনটা হবে এই 4টের মধ্যে? খোঁজো, তোমরাই খোঁজো, আমার একটু কাশি হচ্ছে, বুঝতে পারছো, গলায় সমস্যা হচ্ছে। তোমরা বলো একের অ্যান্সারটা কি হবে। একদম, এক একটা হর্স হয় মেয়ার। তারপরে দুয়েরটা প্যারেন্ট, এটা কোন ধরনের জেন্ডার জিজ্ঞেস করেছে। 4টে জেন্ডার আমরা পড়েছিলাম, ম্যাসকুলাইন, ফেমিনাইন, কমন, নিউটার। এর মধ্যে এই প্যারেন্টটা কোনটা হবে? প্যারেন্ট মানে প্যারেন্ট বলতে আমরা কাকে বুঝি? বাবা মা এদেরকে বুঝি, তাহলে বাবাকেও বুঝি মাকেও বুঝি। তাহলে এটা কি হতে পারে? ম্যাসকুলাইন হচ্ছে না, ফেমিনাইনও হচ্ছে না, নিউটার তো হতেই পারে না, জেন্ডার তো ওদের অবশ্যই আছে। তাহলে এটা কমন জেন্ডার, মানে পুরুষ হতে পারে, স্ত্রী হতে পারে। তারপরে 3এরটা কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং নাউন্স বিলংস টু দ্য নিউটার জেন্ডার। এর মধ্যে কোনটা নিউটার জেন্ডার আইডেন্টিফাই করতে বলেছে। নিউটার মানে যার কোনো জেন্ডার হয় না। ডগ, কুকুর, কুকুর তো জেন্ডার হয়। ঠিক আছে, বুক, বই, বইয়ের জেন্ডার হয় না, তাহলে এটা হতে পারে
গার্ল তো বলে বোঝাই যাচ্ছে যেটা ফেমিনাইন, ঠিক আছে। আঙ্কেল এটা ম্যাসকুলাইন, বোঝাই যাচ্ছে। তাহলে বুকটা হলো আমাদের কি নিউটার জেন্ডার। হোয়াট ইজ দ্য ফেমিনাইন ফর্ম অফ দ্য নাউন ডিউক? এগুলো কিন্তু আজকেই পড়িয়েছি। অ্যাক্ট্রেস তো হবে না, অ্যাক্টরের। কাউন্টিসটা হচ্ছে কাউন্টের। হ্যাঁ দেখো এটা কিন্তু একদম সিম্পল। ডিউকটা ডাচেস। 5 চলে আসো। আইডেন্টিফাই দ্য ফেমিনাইন ফর্ম অফ দ্য ম্যাসকুলাইন নাউন হিরো। হিরো এটা কোনটা হবে? মনে করে দেখো কি নিয়ম শেখানো হয়েছিল, যে লাস্টে ও থাকলে এবং তার আগে আর মানে কনসোনেন্ট থাকলে কি হয়, এস যুক্ত করে দেওয়া হয়। তাহলে এস যুক্ত করা হবে, এস যুক্ত করে ওই যে হিরোর সঙ্গে ইএসএস যুক্ত করেছে, ঠিক আছে। কি হবে? না, এখানটা হবে আইএনই যুক্ত করে যেটা হয় হিরোইন। 5 বি, এটা তো একদম কমন। হিরো এটাও ভুল, এই বানানটা ভুল আছে। হিরোইনে আইএন বলে কিছু যুক্ত হয় না, একটা ই লাগবেই। আর হিরোস তো হবেই না, ঠিক আছে। এটা সঠিক উত্তর নয়, মানে এটা কাটা। এই বিটা হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6, হোয়াট ইজ দ্য ম্যাসকুলাইন ফর্ম অফ দ্য নাউন নান? নান মানে সন্ন্যাসিনী, আমরা করেছি। এটা কি হবে বলো? 6 এর প্রিস্ট হবে, অ্যাবট হবে, না ফ্রেয়ার হবে, নাকি মঙ্ক হবে? ঠিক, বিয়েরটা হবে বঙ্ক, মঙ্ক হবে। তারপরে 7 কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ম্যাসকুলাইন নাউন? এর মধ্যে কোনটা পুরুষ বোঝাচ্ছে, কোন নাউনটা? এমপ্রেস, টাইগ্রেস, লায়নেস আর লায়ন। এটা তো একদম সহজ। হ্যাঁ লায়ন দেখেই বোঝাচ্ছে এটা ম্যাসকুলাইন জেন্ডার। আরেকটা, হোয়াট ইজ দ্য ফেমিনাইন জেন্ডার অফ দ্য ওয়ার্ড নেফিউ? নেফিউ এর ফেমিনাইন জেন্ডার জানতে চাইছে, কোনটা হবে? সিস্টার হবে, আন্ট, নাইস, নাকি মাদার? সি, নাইস। ঠিক আছে, তাহলে চলো এখানেই মোটামুটি আমরা এইরকম ভাবে যদি প্র্যাকটিস করি, এগুলো খুবই কমন, কিন্তু আমরা যদি একটু বিশেষ করে ফরেন প্লুরাল গুলো ভালো করে ফলো করি, ফরেন ওয়ার্ডস গুলোকে, তাহলে আমরা জেন্ডারটা খুব কমন পেয়ে যাবো আশা করি। হ্যাঁ, আর প্যাসেজ থেকে দিলে মোটামুটি কমন ওয়ার্ডই থাকবে, পরিচিত শব্দই থাকবে। আর এই প্রসঙ্গে একটা জিনিস বলা দরকার, যেটা হচ্ছে আমি প্রথম দিনও বলেছিলাম তোমাদের, যে আমাদের স্টক অফ ওয়ার্ডস বাড়াতে হবে, ভোকাবুলারি বাড়াতে হবে, যাতে আমরা, ঠিক আছে, প্রচুর শব্দ আমাদের স্টকে থাকে, আমাদের জানা থাকে, সেগুলোর মানে জানা থাকে, এবং কম বেশি সেগুলো আমরা একটু চর্চা করব, দরকার হলে বিভিন্ন বই ফলো করব, বা বর্তমানে যেটা বলেছি ইন্টারনেট আছে, হ্যাঁ গুগলে গিয়ে আমরা সার্চ করে আমরা ওগুলোকে কোথাও নোট ডাউন করে নিলাম, যে এর ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন কি হবে, বা যেগুলো আমাদের বচন যেটা পড়ালাম নাম্বার, সেগুলো সিঙ্গুলার প্লুরাল কিভাবে হবে। তো এখানে আমি আজকে শেষ করছি। তোমাদের যদি কারো কিছু কোশ্চেন থাকে তোমরা মেসেজ করতে পারো।